কেউ একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও, কেউ একটু মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে কেউ একজন লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর আমার কথাটা ক্লিয়ার কিনা একটু বলিও, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলিও, আর সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ওকে, সব কিছু যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা আস্তে ধীরে শুরু করতে পারি। যে আমরা এখনই শুরু করব। তো আমি প্রথমে শুরু করব তোমাদের লাস্ট ক্লাসের একটা কনফিউশন দিয়ে, যে আমি বোঝানোর সময় এভাবে বুঝাইছিলাম আর শীটের মধ্যে এভাবে ছিল। তো অনেকে কনফিউজড যে যে ভাইয়া আমাদের নিশ্চয়ই শীটের মধ্যে লেখাটা এই লেখাটা ভুল ছিল, আর যে আপনি যেটা পড়েছেন এটা ঠিক, শীটের মধ্যে লেখাটা ভুল, হয়তো ভুলে ভুল উঠছে। আসলে ভুলে ভুল উঠে নেই, এটা কিভাবে সেটা আমি এখন ব্যাখ্যা করবো। হ্যাঁ, তাহলে সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও আর আমি ক্লাস শুরু করে দিই। ওকে, তাহলে সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা গত ক্লাসে যেটা বলছিলাম, আমাদের অনেকগুলো তাপগতীয় প্রক্রিয়া আছে। এই তাপগতীয় প্রক্রিয়া হচ্ছে টোটাল 4 ধরনের। একটা হচ্ছে আমাদের প্রথমে আমরা বলছিলাম সমচাপ প্রক্রিয়া, এবার সম আয়তনীয় প্রক্রিয়া, এরপরে সমষ্ণ প্রক্রিয়া, এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয়, এবং এই দুটো দিয়ে আমাদের ম্যাথ পরীক্ষায় অহরহ আসে। তো সেক্ষেত্রে পরীক্ষা কখনো বলে দিবে না, মানে ম্যাক্সিমাম টাইম বলে দেয় না এটা কি সমষ্ণ প্রক্রিয়া নাকি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে সেক্ষেত্রে আমার কাজ কি? সেই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে আমাকে বুঝে নিতে হবে এটা হয় সমষ্ণ প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কিভাবে? তো আমরা আমাদের প্রশ্নে একটা জিনিস লেখা থাকবে, যদি কখনো লেখা থাকে ধীরে ধীরে, দ্যাট মিনস আমাকে বুঝে নিতে হবে সমষ্ণ। এবং গত ক্লাসে আমি বলছিলাম কেন সমষ্ণ ধীরে ধীরে, আর যদি বলে দ্রুত আমরা বুঝে নিব রুদ্ধতাপীয়। এবং গত ক্লাসে আমরা এটা ব্যাখ্যা করছিলাম কেন রুদ্ধতাপীয় মানে হচ্ছে দ্রুত। তো আমার কথা হচ্ছে পরীক্ষায় তোমাকে প্রশ্নটা যদি এমন করে যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে চেঞ্জ করতেছে, দ্যাট মিনস দিস ইজ আমাদের আইসোথার্মাল বা সমষ্ণ প্রক্রিয়া। আর যদি আমাদের কখনো এরকম থাকে সাডেনলি, হঠাৎ আমাদের এটা হতেছিল হঠাৎ করে হয়ে গেছে, অথবা জোরে জোরে হচ্ছে, দ্রুত হচ্ছে, হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তখন আমরা বলবো এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অথবা দিস ইজ অ্যান অ্যাডায়াবেটিক প্রসেস। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে আমরা ইংরেজিতে অ্যাডায়াবেটিক প্রসেস বলতে পারি। তাহলে এখন কথা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে সিস্টেমে তাপ আসে না। যেমন আমি যদি এখানে বলি তাহলে এরকম, এই যে এটা, এই যে মনে করো এটা হচ্ছে আমার একটা পিস্টন সিলিন্ডার, এখান থেকে বাইরে কোনো তাপ যাবে না, আবার বাইরে থেকে ভিতরে কোনো তাপ আসবে না, অর্থাৎ এই জিনিসটা অ্যালাউড না। এই জিনিসটা অ্যালাউড না মানে কি?
আমার সিলিন্ডারের ভিতরে যে পরিমাণ তাপ আছে ওই পরিমাণ তাপ সুনির্দিষ্ট থাকবে, ওই তাপের কোনো পরিবর্তন হবে না, তাপের মানের কোনো পরিবর্তন হবে না। আর এই তাপের মানটা পরিবর্তন না করার জন্য আমি অনেকগুলো ক্রাইটেরিয়া দিছি। 1 নম্বর ক্রাইটেরিয়া, প্রসেসটা খুব দ্রুত করব, তাও একটু সমস্যা হইতে পারে, ওই কারণে আমরা এখানে যে কাজটা করব, চারপাশের যে মাধ্যম তার পরিবাহিতা কম রাখবো এবং তাপগ্রাহিতা কম রাখবো, এবং আরো এটাকে সূক্ষ্মভাবে বিবেচনা করার জন্য আমরা পাত্রটাকে কুপরিবাহী তৈরি করব। তাহলে আমরা এইসব কিছু মেনটেন করে আমরা আমাদের তাপটাকে মেনটেন করতে পারি। তাহলে আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় অর্থাৎ প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মনে করো এখান থেকে শুরু, এটা প্রসেস বা প্রক্রিয়া, এই প্রক্রিয়া মনে করো এখান থেকে স্টার্ট হইলো, এখানে থেকে শেষ হইলো। তাহলে এই যে যেখানে স্টার্ট হইলো আর যেখানে শেষ হইলো, এই দুইটা পয়েন্টে এখানে আমাদের তাপ যা, এখানেও তাপের পরিমাণ কি সেম, এর মানে তাদের যে তাপের পার্থক্য ডিকিউ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা বলতে পারি আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমাদের ডিকিউ এর মান কি হয় 0 হয়। তাহলে আমরা দেখলাম রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়াল টু কি হয় 0 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্লাস এস এর সূত্র। তাহলে রুদ্রতাপীয় সূত্র অনুযায়ী ডিকিউ এর মান 0। তাহলে আমরা বলতে পারি 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখান থেকে বলা যায় ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এর মানে এটা হচ্ছে আমার মেইন সূত্রটা, এটা হচ্ছে মেইন সূত্র যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ঋণাত্মক মানের সমান। দ্যাট মিন্স ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। এবার একটু ভালো করে খেয়াল করো, আমি একটু সাউন্ডটা অফ করে দিই। তাহলে আমরা এতটুকু বুঝলাম, এবার আসি। হ্যাঁ, ওকে। নাও এবার দেখো যে আমি ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ পাচ্ছি। এখন ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমরা আগে বলছি অভ্যন্তরীণ শক্তির কখনো পরম মান জানা সম্ভব না, তার পরিবর্তনটা মেজারমেন্ট করা যায়। তো আমরা ধরে নিলাম আমার প্রাথমিক অবস্থায় ইন্টারনাল এনার্জি U1 এন্ড ফাইনালি ইন্টারনাল এনার্জি আমাদের U2। প্রাথমিক অবস্থা অভ্যন্তরীণ শক্তি U1 এবং ফাইনালি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে U2। তাহলে আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন DU ইকুয়ালস টু আমাদের পরিবর্তন মানে কি শেষ মাইনাস আদি। তাহলে আমরা বলতে পারি U2 মাইনাস U1। তাহলে এটা কার মান? DU এর মান। তাহলে আমরা বলতে পারি এই DU এর মান হচ্ছে U2 মাইনাস U1। তো আমাদের সুবিধার্থে আমরা কি করলাম, এই মাইনাসটাকে ভিতরে ঢুকাইলে মাইনাস U2 মাইনাস মাইনাসে প্লাস U1, এর মানে U1 মাইনাস U2 লেখা যায়। তাহলে আমরা কি করছি, আমাদের সুবিধার্থে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এখান থেকে ক্যালকুলেশন না করে আমি এটাকে একটু সাজিয়ে সুন্দর করে একটা ফরম্যাট আনলাম। অর্থাৎ এই মাইনাসটা দেওয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে এটা U1 মাইনাস U2। এর মানে এটা বলা যে কথা, এটা বলাও সেম কথা। তাহলে আমরা বললাম এটা DW সমান U1 মাইনাস U2। U1 মানে হচ্ছে আদি অভ্যন্তরীণ শক্তি, U2 মানে হচ্ছে শেষ অভ্যন্তরীণ শক্তি। এখন এই যে আমার এখানে DW মানে কৃত কাজ। এখানে কৃত কাজ দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে আর একটা হচ্ছে প্রসারণের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে এই যে একটা দিলাম সংকোচন আর একটা দিলাম আমরা প্রসারণ। এই প্রসারণের ক্ষেত্রে আমরা কি জানি, আমার হোক সেটা সংকোচন হোক সেটা প্রসারণ, আমরা জানি DW সমান U1 মাইনাস U2। এবার আমার কি বলে, যেহেতু বললো প্রসারণ দ্যাট মিন্স DW টা কেমন ধনাত্মক। DW যেহেতু পজিটিভ তাহলে আমরা বলতে পারি এটা পজিটিভ, আর ডান দিকে তো U1 মাইনাস U2 আছে। এখন তোমরা চিন্তা করো U1 এবং U2 একটা বিয়োগ যাচ্ছে, প্রথমটা যদি বড় হয় তাহলে এটা পজিটিভ হবে, সেকেন্ডটা যদি বড় হয় এটা আমার কি হবে নেগেটিভ হবে। তাহলে আমরা বুঝতে পারছি পজিটিভ মানে হচ্ছে প্রথমটা বড়, এর মানে U1 U2 থেকে বড়। U1 মানে হচ্ছে প্রাথমিক, U2 মানে শেষ। তাহলে প্রথমটা যেহেতু বড়, প্রথম থেকে শেষটা ছোট মানে কি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে। তাহলে আমরা বলতে পারি অভ্যন্তরীণ শক্তি কমে যায়। আর অভ্যন্তরীণ শক্তি কার সাথে রিলেটেড? তাপমাত্রার সাথে রিলেটেড। তাপমাত্রা যত বাড়বে অভ্যন্তরীণ শক্তি তত বাড়বে, তাপমাত্রা যত কমবে অভ্যন্তরীণ শক্তি তত কমবে। সিমিলারলি বলতে পারি অভ্যন্তরীণ শক্তি যত কমে সিস্টেম তত শীতল হয়। কেন? তাপমাত্রাটা কমে যায়। দ্যাট মিন্স আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়। এবার আসি এটা আর এটার মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নাই। DW সমান আমরা এখানে করছি কি ডাইরেক্ট এটাকে ডেরাইভ করছি, মানে এখানে না এখান থেকে প্রমাণ করছি। আর এখানে আমি জাস্ট মূল সূত্রে ছিলাম DW সমান মাইনাস DU। তাহলে আমি মূল জায়গা থেকে শুরু করি, DW সমান মাইনাস DU। এবার DW টা কেমন ধনাত্মক, তো আমি আমার শীটের মধ্যে কি করছি প্লাস DW বলতে আমরা বুঝাচ্ছি যে এই DW টা ধনাত্মক, আর মাইনাস DW বলতে বুঝাচ্ছি DW টা ঋণাত্মক, মানে আমাদের নেগেটিভ आंसर আসবে আর কি। তো তাহলে এই প্লাস DW মানে হচ্ছে DW এর মানটা ধনাত্মক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মনে করো DW হচ্ছে কিছু একটা, তাহলে হচ্ছে প্লাস কিছু একটা, অথবা সামনে মাইনাস দিলে মাইনাস কিছু একটা। যেমন আমরা DW = 500 জুল দিচ্ছি, হ্যাঁ, তাহলে এটা মনে করো প্লাস
এটা হচ্ছে ওই আমরা যেমন দিই প্লাস ডিডব্লিউ, এটা মানে হচ্ছে প্লাস 500 জুল। আর আমরা যদি বলি মাইনাস ডিডব্লিউ, এটা দ্বারা আমরা বুঝতেছি মাইনাস 500 জুল। এর মানে আমি ওই তোমাদের বুঝার সুবিধাতে এটা লিখছিলাম, যার কারণে উল্টা তোমরা হিতে বিপরীত হয়ে তোমরা এটা উল্টো বুঝে আসো। তো আমাদের এখানে প্লাস ডিডব্লিউ দ্বারা আমরা বুঝাচ্ছি এটার মানটা হচ্ছে প্লাস 500, আর মাইনাস ডিডব্লিউ দ্বারা বুঝাচ্ছি মাইনাস 500। তাহলে বুঝতে পারতেছো এটা মানে হচ্ছে আমার একটা পজিটিভ রেজাল্ট দিবে, এটা মানে হচ্ছে আমাকে একটা নেগেটিভ রেজাল্ট দিবে। এবার আসো, তাহলে আমরা যেহেতু প্রসারণ মানে এটা কি হবে ধনাত্মক, তাহলে এটা এই যে প্লাস ডি ডব্লিউ, আর এদিকে মাইনাস চিহ্নটা আছে ডিইউ মানে কি অভ্যন্তরীণ সূত্রের পরিবর্তন, শেষ মাইনাস আদি u2 মাইনাস u1, আর মাইনাসটা দ্বারা গুণ দিলে u1 মাইনাস u2 লেখা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা তো আমার ধনাত্মক, তাহলে u1 মাইনাস u2 কোনটা বড় হইলে ধনাত্মক হয়, u1 বড় হইলে, দ্যাট মিন্স u1 ইজ গ্রেটার দেন u2। আর বাকি কথা এটার মতো বলতে পারি সিস্টেমটা কি হয়, শীতল হয়। এবার আসো এখানে সংকোচন, তাহলে সংকোচনে আবার আগের মতো dw u1 মাইনাস u2, দেন আমরা বলতে পারি dw কেমন নেগেটিভ। তাহলে dw নেগেটিভ কেন, সংকোচনে dw নেগেটিভ। তাহলে dw যেহেতু নেগেটিভ তাহলে আমরা এটাকে নেগেটিভ বলতেছি, আর এদিকে তো আমার u1 মাইনাস u2 আছে, তাহলে u1 থেকে u2 বিয়োগ যাবে। যদি প্রথমটা বড় পরেরটা ছোট হয় দ্যাট মিন্স এটা ধনাত্মক। তাহলে ঋণাত্মক হওয়ার শর্ত কি, প্রথমটা ছোট পরেরটা বড়। এর মানে হচ্ছে আমার প্রাথমিক u এর তুলনায় শেষ u টা বড়, তাহলে আমরা বলতে পারি u2 টা u1 এর তুলনায় বড়। এর মানে অভ্যন্তরীণ শক্তি কি হয়, বাড়ে। তাহলে আমরা বলতে পারি u টা বাড়ে, আর u মানে বাড়ে মানে সিস্টেমটা কি হয়, উষ্ণ হয়, সিস্টেমটা উষ্ণ হয়। এবার আসো এখানে মোস্ট কনফিউজিং মানে তোমাদের জন্য যে পরিমাণ একজন কনফিউজ হয়ে গেছে। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি আমার তো মেইন ফর্মুলা এটা dw - du, এটা আমার মেইন ফর্মুলা। এখন এবার dw, এই dw টা যেহেতু এটা সংকোচন, dw কেমন ঋণাত্মক, আমি মাইনাস dw দ্বারা বুঝাচ্ছি সেটা আমার ঋণাত্মক, মাইনাস dw দ্বারা কি বুঝাচ্ছি সেটা ঋণাত্মক। আর এখানে আছে কি মাইনাস, এই মাইনাস বসাইলাম du, এই du জায়গায় আমরা বসাইলাম u2 - u1। তো এইদিকে নেগেটিভ এইদিকে নেগেটিভ দুইটা কাটাকাটি হয়ে পজিটিভ হয়ে যাবে না, তখন এই মাইনাস মাইনাস চলে গেল, তাহলে থাকলো কি এখান থেকে মাইনাস চলে গেল মানে কি এটা এখন কি হয়ে গেছে ধনাত্মক হয়ে গেছে না। তাহলে আমার এটা হচ্ছে বর্তমানে পজিটিভ dw, আর এদিকে তো u2 - u1 আছে কারণ আমার এই মাইনাসটা চলে গেছে এই মাইনাসের কারণে, তাহলে u2 - u1। এবার dw টা ধনাত্মক, আর ধনাত্মক মানে কি আমাদের একটা থেকে আরেকটা বিয়োগ করলে প্রথমটা বড় হইলে ধনাত্মক। এই দুইটার মধ্যে প্রথম কোনটা, u2, তাহলে u2 টা নিশ্চয়ই বড়, না হয় এটা ধনাত্মক হইতো না। আর u2 বড় মানে হচ্ছে আমাদের u1 টা ছোট, তাহলে u1 এর তুলনায় u2 বড় মানে কি অভ্যন্তরীণ শক্তি বাড়ে, আর অভ্যন্তরীণ শক্তি বাড়লে সিস্টেমটা কি হয়, শীতল হয়। তো আশা করি তোমাদের গতদিন যাদের কনফিউশন ছিল কনফিউশনটা দূর হয়েছে। আসলে আমার লিখাটা তোমরা বুঝতে পারো না, আমি মানে আমার বোঝানোর সুবিধার্থে বা এটা আসলে আমার লেকচার শিট মানে আমি নিজের মতো করে বানাইছি যাতে করে তোমাদেরকে সিকোয়েন্সিয়ালি লেকচার দিতে সুবিধা হয়। তো তাও তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিয়েছি, যেহেতু কনফিউশন এড়াই হয়েছে আশা করি কনফিউশনটা আজকে দূর হওয়ার কথা। তাও কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাই দিতে পারো, এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকলে বলে দিতে পারো, না আমরা আমাদের রেগুলার লেকচারে চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের এবার আমরা পড়বো আমাদের আজকের টপিকসটা। আজকের টপিকস বলতে আমরা কি বুঝতেছি, অর্থাৎ আজকে আমরা যে যে জিনিসগুলো পড়ছিলাম, এই যে গতদিন যেখানে শেষ করছিলাম মানে এখানে যে রুদ্রাবীয় প্রক্রিয়া শেষ, এবার আমরা এর পরে থেকে শুরু করব। হ্যাঁ, এর পরে থেকে আমরা শুরু করব। তার আগে আমি একটু তোমাদের কেউ কোনো নেগেটিভ কমেন্ট করছে কিনা দেখি, মানে কোনো প্রবলেম আছে কিনা দেখি, কারো কোনো কমেন্ট আছে কিনা। ওকে, তাহলে আমি আমাদের আজকের পড়াটা শুরু করতে পারি। তাহলে যেহেতু আমাদের এখানে কোনো প্রবলেম নাই, তাহলে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করে দিই। তো এটা ছিল আমাদের গতদিনের যাদের কনফিউশন ছিল, আশা করি কনফিউশনটা দূর হয়েছে। আমাদের এটা হচ্ছে আমাদের মেইন কথা। এক কথায় তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, রুদ্রতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয় আর রুদ্রতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হয়। এখন এটা পরীক্ষা আসতে পারে যে কেন হয়। হ্যাঁ, আর মেডিকেল পরীক্ষা যাদের দেওয়ার ইচ্ছা আছে ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলবা যে রুদ্রতাপীয় সংকোচনে এটা আমাদের উষ্ণ হয় আর প্রসারণে এটা শীতল হয়, ডাইরেক্ট মুখস্থ, কোনো কথা নেই। মেডিকেলের জন্য মুখস্থ ছাড়া কোনো কথা নেই, প্রত্যেকটা লাইন বইয়ের মুখস্থ করে ফেলবা। তুমি কেন জানো আর না জানো তোমাকে মুখস্থ করতেই হবে, এটা হচ্ছে আমার মেডিকেলের সুবিধাতে আর কি। তো কারণ তোমার লাইনটা মুখস্থ জানলেই তুমি সেখান থেকে আনসার করতে পারবা। আর ইন্টারমিডিয়েটের জন্য তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, আর বেসিকটা ক্লিয়ার থাকলে তখন মুখস্থ করা লাগে না, এমনি সবাই বুঝে। তো আসো তাহলে আমরা আজকের পড়া শুরু করি। যে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে তোমাদেরকে ওই তোমরা এটা গতদিন বলছিলাম কিনা জানি না, এই যে সমষ্ণ এবং রুদ্রাবীয় প্রক্রিয়ার পার্থক্য,
এই পার্থক্য আমার এখানে লেখা আছে। এই পার্থক্যটা অনুধাবনমূলকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের বইতে পার্থক্যটা নাই। তো অনেকে পরীক্ষায় পার্থক্য বানাতে যাই হিমশিম খায়, মানে সাডেনলি হঠাৎ করে পরীক্ষা আসলে পার্থক্য বানানো অনেকের জন্য টাফ হয়ে যায়। ওই জন্য আমি একটা পার্থক্য দিয়ে রাখছি, এর পরীক্ষা আসলে তোমরা পার্থক্যটা দিতে পারবা। এবার আসো আমাদের আজকের পড়া। আজকের পড়া হচ্ছে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। এটাকে আমরা বলি আপেক্ষিক তাপ। তো তোমরা 9 10 পড়ে আসছো, তাও আমরা বলি আপেক্ষিক তাপ বলতে কি বুঝি। তাহলে একটু খেয়াল করে দেখো আমরা কি বুঝবো আপেক্ষিক তাপ বলতে। মনে করো আমাদের এখানে কোন একটা বস্তু আছে, বা আমরা ধরে নিলাম আমার এখানে কোন একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমাদের m কেজি ভরের কোনো বস্তু আছে, বা আমরা বলতে পারি m কেজি তরল পদার্থ আছে। এখন এই পাত্রে আমি কি করলাম, আমি এই পাত্রের মধ্যে তাপ দিলাম। তাপ দেওয়ার কারণে আমার কি হবে, তাপ দেওয়ার কারণে পাত্রটা আস্তে আস্তে উষ্ণ হবে, দ্যাট মিন্স পাত্রের তাপের পরিবর্তন হবে। তাহলে আমরা এই তাপের কারণে তুমি যত তাপ দিবে তার তাপমাত্রার পরিবর্তন হবে। তাহলে আমি ধরে নিলাম প্রাথমিক অবস্থায় আমার এখানে তরলের তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, দেন আমি তাপ দিতে দিতে তার তাপমাত্রা বানাই ফেললাম মনে করো আমাদের 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি বলি তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি, এই ডেল্টা টি কত, ডেল্টা টি হচ্ছে আমার 70 ডিগ্রি সেলসিয়াস। এর মানে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি তাপমাত্রার পরিবর্তন করলাম। এই তাপমাত্রা পরিবর্তনের জন্য যখন প্রাথমিক অবস্থা আমি তাপ দিই নাই, তখন এখানে তাপ ছিল মনে করো Q1 হচ্ছে 100 জুল। আর যখন তোমার এটা 80 তে কনভার্ট হয়েছে, তখন তুমি মেজারমেন্ট করে দেখলা তোমার তাপের পরিমাণ Q2 আমি ধরে নিলাম এখানে হচ্ছে 600 জুল। এর মানে আমরা বলতে পারি তাপের পরিবর্তন ডেল্টা Q কত, 500 জুল। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, আমার এখানে m কেজি ভরের কোন একটা বস্তু ছিল, এই m কেজি ভরের কোন একটা বস্তু তার তাপমাত্রা আমি 70 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমার কি পরিমাণ তাপ লাগছে, আমাদের 500 জুল পরিমাণ তাপ লাগছে। তাহলে আমি আবারো বলতেছি, আমার m কেজি ভরের কোন একটা বস্তুর তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস কি করছি, বাড়াইছি। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য আমার 500 জুল পরিমাণ তাপ লাগে, কারণ আমি যেহেতু বাড়াচ্ছি এর মানে তাপ লাগে। আর যদি আমি কমাইতাম তাপ সেরে দিত। তাহলে আমরা বলতে পারি আমাদের m কেজি ভরের বস্তুর m কেজি ভরের তাপমাত্রা ডেল্টা টি এত ডিগ্রি সেলসিয়াস বা এত ডিগ্রি কেলভিন। অনেকে এখানে আমি একটা কনফিউশন তোমাদের কনফিউশন একটু বলে দিই, এটা অনেক কনফিউজড হয়ে যায়। সেটা হচ্ছে কি, দেখো 50 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু আমাদের কোন একটা বস্তুর তাপমাত্রা T1 ইকুয়ালস টু 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াসটাকে আমরা কেলভিনে নিলে কি হবে, 50 প্লাস 273, তাই তো, 50 প্লাস 273। এর মানে আমাদের 50 প্লাস যদি আমরা 273 দিই, 50 প্লাস 273, এই 50 প্লাস 273 করলে এটা কি হয়ে যাবে, কেলভিন হয়ে যাবে। তো আমার কেলভিনের ভ্যালুটা কত আমরা দেখি, যে আমার এখানে কেলভিনের ভ্যালুটা হবে 323 কেলভিন। সিমিলারলি আমি T2 একটা তাপমাত্রা নিলাম 70 ডিগ্রি সেলসিয়াস, দেন এটা হচ্ছে 70 প্লাস 273 কেলভিন ইকুয়ালস টু আমার কত হয়, ইকুয়ালস টু আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 343 কেলভিন। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো, আমি যে কাজটা করতেছি, আমি যে জিনিসটা চাচ্ছি এই দুইটা তাপমাত্রার মধ্যে পার্থক্য কত। তো পার্থক্য মানে কি, শেষ মাইনাস আদি। তাহলে আমরা যদি পার্থক্য করি, ডেল্টা টি মানে হবে আমাদের T2 মাইনাস T1। তাহলে আমি যদি তাপমাত্রা পার্থক্য বের করি, T2 এর মান কত, 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি দিলাম 70 ডিগ্রি সেলসিয়াস মাইনাস T1 এর মান কত, 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার आंसर কত আসলো, আমার आंसर আসলো 20 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমার মনে হলো ভাইয়া আপনি এখানে সেলসিয়াসে বলতেছেন, আমি যদি কেলভিনে आंसरটা বের করতে চাই, তাহলে তুমি নিশ্চয়ই বলবা ভাই তাহলে ডেল্টা টি ইকুয়ালস টু আমাদের T2 এর মান এবার আমি সেলসিয়াসে না দিয়ে আমি কিসে দিব, কেলভিনে দিব। কত, 343 কেলভিন। তাহলে 343 কেলভিন মাইনাস আমাদের T1 এর মানটা হচ্ছে 323 কেলভিন, 323 কেলভিন ইকুয়ালস টু আমার आंसर আসলো 20 কেলভিন। তাহলে একটু খেয়াল করে দেখো, ডেল্টা টি এর মান 20 ডিগ্রি সেলসিয়াস আসলো, আবার ডেল্টা টি এর মান 20 কেলভিন আসলো। তাহলে সেলসিয়াসের পার্থক্য যা, কেলভিনের পার্থক্য সেম, কিন্তু সেলসিয়াসের তাপমাত্রা যা, কেলভিনের তাপমাত্রা কিন্তু তা না। মানে সেলসিয়াসের জায়গায় আমি 50 বলতেছি, কেলভিনের তাকে আমি 323 বলতেছি, বাট পার্থক্যের ক্ষেত্রে এটাকে আমি কি বলতেছি, সমান বলতেছি। তাহলে সবাই একটু মাথায় রাখবা, আসলে যখন আমি এখানে আসলে কাহিনীটা হয় কোন জায়গায়, কাহিনীটা হয় আমাদের এখানে। তুমি যখন এগুলো একটা থেকে আরেকটা বিয়োগ করবে, এই 273 তুমি উভয় যোগ করছিলে, এটা কাটাকাটি চলে যায়, যার কারণে আমার আলটিমেটলি পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। ওই কারণে একটা জিনিস মাথায় রাখবা, কোন বস্তুর তাপমাত্রা একটু ভালো করে মাথায় রাখো, কোন বস্তুর তাপমাত্রা, হ্যাঁ, কোন বস্তুর তাপমাত্রা মানে যে কোনো তাপমাত্রা T equals to 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিতে বললে কি করতে হবে, এটাকে কেলভিনে নিতে হলে 20 প্লাস 273
কেলভিন অথবা 293 কেলভিন হইল। আর যদি বলা হয় দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য, এবার যদি পার্থক্যটা বলা হয়, এবার খেয়াল করো ডেল্টা টি ইকুয়ালস টু 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে এটা হবে আমার 20 কেলভিন। তাহলে এই কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করো। যদি কখনো বলা হয় কোন বস্তুর তাপমাত্রা, এই তাপমাত্রার একটা স্কেল, ওই স্কেল আমার একটা থেকে আরেকটাতে কনভার্ট করতেছি, আর তাপমাত্রার পার্থক্য যখন করতেছি দুইটা স্কেলে পার্থক্য, আমাদের এই যে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে আমাদের পার্টের মধ্যে কোনো পার্থক্য হয় না। কেন? কারণ আমাদের সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সেলসিয়াসের তুলনায় কেলভিনটা 273 বেশি। তাহলে আমাদের যাদের আমি পার্থক্য করবো তারা উভয় কিন্তু 273 বেশি, যার কারণে বিয়োগ করলে আমাদের ওই 273 কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি কখনো যদি পরীক্ষায় বলা হয় কোন বস্তুর তাপমাত্রা, দ্যাট মিন্স তাকে 273 যোগ করে কেলভিনে নিতে হবে। আর যদি বলা হয় তাপমাত্রার পার্থক্য, তখন তোমাকে যোগ করার প্রয়োজন নেই, তুমি তখন এমনি বুঝে নিবা সেটা হচ্ছে আমার কি কেলভিন। ওই সেলসিয়াসটাকে আমি কি বলতে পারবো? ওই সেলসিয়াসটাকে আমি চাইলে কেলভিন বলতে পারবো। এবার আসো, তাহলে আমাদের সেলসিয়াস এবং কেলভিন বলা শেষ। মানে এটা হচ্ছে আমার একটা বেসিক থিওরি ছিল, হ্যাঁ, যে আমাদের বেসিকের জন্য আমার এই জিনিসটা লাগে। এবার আসো, বেসিকের জন্য যেহেতু আমাদের এই জিনিসটা লাগে, এবার আমরা একটু সামনের দিকে প্রসিড করি। আমরা সামনের দিকে যদি প্রসিড করি তাহলে এখানে একটু খেয়াল করো, এবার আমরা আমাদের থিওরি পড়বো। থিওরি পড়ার জন্য একটু খেয়াল করো কি করতেছি। আমি এখানে যে জিনিসটা করলাম সেই জিনিসটা আমি লিখতেছি যে আমার এখানে এটা হচ্ছে ডেল্টা কিউ। তাহলে খেয়াল করো, এই mkg বরের কোন একটা বস্তু ছিল, mkg বরের বস্তুর তাপমাত্রা কি পরিমাণ বাড়াইলাম? ডেল্টা টি। তাহলে mkg বরের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি বাড়াতে কি করতে হয়? তাপ দিতে হয়, বা তাপের পরিবর্তন বাড়াতে আমাদের প্রয়োজনীয় তাপ বলতে পারি, বা কতটুকু তাপ লাগে, প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু ডেল্টা কিউ। তাহলে তুমি যদি mkg বরের কোন একটা বস্তু নিলা, তার তাপমাত্রা কতটুকু বাড়াবা? ডেল্টা টি। এতটুকু বাড়াইতে তোমার ডেল্টা কিউ পরিমাণ কি লাগে? তাপ লাগে। মানে এই পরিমাণ ডেল্টা কিউ পরিমাণ যদি তুমি mkg বরের বস্তুর জন্য দাও, তাহলে তোমার তাপমাত্রা কত বাড়বে? তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। অথবা 70 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য আমার এখানে 5500 জুল আমাকে দিতে হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে, এখন এখানে কয়টা টার্ম দেখো। আমার এক নম্বর টার্ম হচ্ছে mkg ভরের কোন একটা বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়াবো? ডেল্টা টি পরিমাণ বাড়াবো। কি বাড়াবো? তাপমাত্রা বাড়াবো। এই তাপমাত্রা বাড়ানোর জন্য কি লাগে? তাপ লাগে। কতটুকু লাগে? ডেল্টা কিউ। এর মানে mkg বরের বস্তুর তাপমাত্রা ডেল্টা টি যদি আমাকে বাড়াইতে হয়, ডেল্টা কিউ পরিমাণ তাপ আমার লাগে। তাহলে আমি যদি বলি আমার 1 কেজি বরের কোন একটি বস্তুর তাপমাত্রা 1 একক বা 1 কেলভিন, 1 কেলভিন হতে পারে, 1 একক হতে পারে, তুমি বলতে পারবে সেলসিয়াস হবে না, হোক, কোনো সমস্যা নেই। তাহলে তাপমাত্রার পার্থক্য, তাহলে আমরা ওই জন্য আমাদের সুবিধাতে আমরা বলি 1 একক। তাহলে 1 একক বাড়াতে প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু কি বলা যায়? ডেল্টা কিউ ডিভাইডেড বাই এমটা যাবে, ডেল্টা টি যাবে, এম ডেল্টা টি। এবং এই জিনিসটাকে আমরা বলি আমাদের আপেক্ষিক তাপ। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক তাপ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। এই আপেক্ষিক তাপ সি ইকুয়ালস টু আমরা বলতে পারি ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা টি। ডেল্টা কিউ মানে কতটুকু তাপ লাগে, এম মান হচ্ছে তার ভর কত, ডেল্টা টি মান হচ্ছে তার তাপমাত্রা পার্থক্য কতটুকু আমি করতে চাচ্ছি। আর আমাদের ক্যালকুলাসের ভাষায় আমি এটাকে এভাবে বলতে পারি ডি কিউ ডিভাইডেড বাই এম ডি টি। কারণ তুমি তাপমাত্রা যদি ডিটি পরিমাণ বাড়াও, আমার তাপ লাগবে কতটুকু? ডি কিউ পরিমাণ, সেটা আমরা জানি। তাহলে ক্যালকুলেশনের মাধ্যমে লিখতে আমরা এভাবে লিখতে পারি। নরমালি আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে সবকিছু ক্যালকুলেশনের মাধ্যমে করি, যার কারণে আমাকে এভাবে লিখতে হবে। দুইটা লেখা কোনো সমস্যা নেই, ডেল্টা কিউ এর জায়গায় আমি ডি কিউ লিখলাম। তাহলে এটা হচ্ছে কি? আপেক্ষিক তাপ। কিন্তু কথা হচ্ছে এই আপেক্ষিক তাপ যেটা আমরা পড়তেছি, এই আপেক্ষিক তাপ আমার এখানে কোনো কাজে লাগে না। কেন কাজে লাগে না? এই চ্যাপ্টারে আমরা কি নিয়ে পড়তেছি বলতো? গ্যাস নিয়ে। তাহলে আমরা এই চ্যাপ্টারে যখন গ্যাস নিয়ে পড়তেছি, আমি কোন একটা তরল পদার্থ নিলাম, কোন একটা আমাদের তরল পদার্থ নিলে তার জন্য কিন্তু তার ভর দিয়ে আমরা মেজারমেন্ট করি। কিন্তু যদি আমি কোন একটা গ্যাস নিই, ওই গ্যাসকে আমরা আর তার ভর দিয়ে মেজারমেন্ট করি না, তবে আমাদের ভরের তুলনায় গ্যাসের ক্ষেত্রে তার মৌল সংখ্যা দিয়ে মেজারমেন্ট করাটা সুবিধাজনক। মৌল সংখ্যা দিয়ে পরিমাপ করাটা সুবিধাজনক। মৌল সংখ্যা দিয়ে পরিমাপ,
এর মানে আমরা আমরা যেখানে কোনো একটা পদার্থের জন্য আমি তার ভর বিবেচনা করছিলাম, আর গ্যাসের ক্ষেত্রে আমরা তার ভর বিবেচনা না করে আমরা কি করি, তার মৌল সংখ্যা দিয়ে বিবেচনা করি। কি দিয়ে? মৌল সংখ্যা। তার মৌল সংখ্যা কত সেখান থেকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমাদের জন্য মোস্ট ইজি হয় এবং আমাদের প্রত্যেকটা ক্যালকুলেশনে আমার মৌল সংখ্যা লাগে, ওই কারণে আমরা এখানে ক্যালকুলেশন করব কি দিয়ে, মৌল সংখ্যা দিয়ে। তাহলে মৌল সংখ্যা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয়, ওই মুহূর্তে তার যে আপেক্ষিক তাপ, ওই আপেক্ষিক তাপকে আমি আর আপেক্ষিক তাপ বলবো না, তখন তাকে আমি নাম দিব মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, পার্থক্যটা বুঝতে হবে, আপেক্ষিক তাপ। তাহলে আমাদের আপেক্ষিক তাপ মানে হচ্ছে ভরের জন্য, একক ভরের জন্য, একক ভরের তাপমাত্রা এক একক বাড়াইতে। আর মোলার আপেক্ষিক তাপ কার জন্য? সব সেম, খালে এক মৌলের জন্য। এটা ছিল 1 কেজি বা 1 এককের জন্য, 1 একক ভরের জন্য, আর এটা হচ্ছে 1 মৌলের জন্য। তাহলে এবার আমরা বলবো এভাবে, m মোলের তাপমাত্রা কোন একটা গ্যাসের m মোলের তাপমাত্রা ডেল্টা টি বাড়াতে প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু ডেল্টা কিউ। সুতরাং 1 মৌলের তাপমাত্রা 1 একক বাড়াইতে প্রয়োজনীয় তাপ সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই m ডেল্টা টি। এটাকে আমরা বলি মোলার আপেক্ষিক তাপ। এই মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ডেল্টা কিউ ডিভাইডেড বাই m ডেল্টা টি। চাইলে আমরা এখানে বলতে পারি ডি কিউ ডিভাইডেড বাই m ডি টি। এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে দুইটা সূত্র সেম। তোমরা অনেকে এই ভুলটা করো, আমাদের কেমিস্ট্রির মধ্যে যেরকম মৌল সংখ্যাকে সাধারণত m দ্বারা প্রকাশ করে না, ফিজিক্সে এই চ্যাপ্টারে সব বইতে আমরা যে কাজটা করছি মৌল সংখ্যাকে m দ্বারা প্রকাশ করছে। তো ওই কারণে আমি m দ্বারা প্রকাশ করছি, না হয় তোমরা বই পড়তে গেলে কনফিউজ হয়ে যাবা। কিন্তু আদর্শ কেসে আমরা n দ্বারাই প্রকাশ করছিলাম। তো আমার এখানে বুঝতে হবে এই mটা যখন ভর নির্দেশ করে তখন এটা হচ্ছে আতাপ, মানে আপেক্ষিক তাপ। আর এই mটা যখন মৌল সংখ্যা নির্দেশ করে, মৌল সংখ্যা, তখন এটাকে আমরা বলি মো আ সংখ্যা, মানে মোলার আপেক্ষিক, মো আ তাপ মানে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমি আবারও বলতেছি, যখন আমার এই mটা ভর নির্দেশ করে, দিস ইজ আমাদের রিলেটিভ হিট। আর যখন আমাদের সেটা হয় না তখন আমরা বলি মোলার রিলেটিভ হিট। তাহলে আমরা বলতে পারি আমাদের mটা যদি বর হয় এটা আপেক্ষিক তাপ, আর যদি mটা বর না হয় সেটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপ। মৌল সংখ্যা হলে মোলার আপেক্ষিক তাপ। m দেখি বর বসাই দিও না। তাহলে আমরা এখানে আমরা m বলতে কি বুঝতেছি? মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে m বলতে আমরা মৌল সংখ্যা বুঝতেছি। মোলার আপেক্ষিক তাপ কি বুঝতেছি? আমাদের মৌল সংখ্যা। এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে, এখানে আমরা মৌল সংখ্যা বুঝতেছি। এবার আসলে আমরা একটু সামনের দিকে প্রসিড করি। এবার আর একটু সামনের দিকে প্রসিড করলে কি হয় একটু খেয়াল করো। তাহলে আর একটু সামনের দিকে যদি আমরা প্রসিড করি তাহলে আমাদের এটা অলরেডি আমরা বুঝে গেলাম আমাদের আপেক্ষিক তাপ এবং মোলার আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য। অনেকেই যে কাজটা করে, আমাদের সিলেবাসে কিন্তু এই চ্যাপ্টারে মোলার আপেক্ষিক তাপ নাই, আছে শুধু মোলার আপেক্ষিক তাপ। কিন্তু এই মোলার আপেক্ষিক তাপ এবং আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য না করলে তোমরা পরীক্ষা এলোমেলো করে ফেলো। ওই কারণে আমি আপেক্ষিক তাপ থেকে ডেফিনেশন দিচ্ছি। তাহলে আপেক্ষিক তাপ কি বুঝলাম, মোলার আপেক্ষিক তাপ কি বুঝলাম, দুইটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাথমিক জিনিস, যে আমরা আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ কি জিনিস বুঝলাম, দুইটার মধ্যে পার্থক্য বুঝলাম। আর আমরা কি নিয়ে কাজ করব? গ্যাস নিয়ে। আর গ্যাস নিয়ে কাজ করতে হলে আমার কি করতে হয়? মৌল সংখ্যা নিয়ে কাজ করতে হয়। যদিও ভর নিয়ে কাজ করা যায়, কিন্তু আমরা কি নিয়ে কাজ করব? মৌল সংখ্যা। মৌল সংখ্যাটা গ্যাসের জন্য সুবিধাজনক। আর যখনই মৌল সংখ্যা দিয়ে কাজ করব তখন আমি তাকে বলি মোলার। মোল থেকে মোলার আসছে, তাহলে তখন হচ্ছে মোলার। এবার আসি, তাহলে আমরা এখানে লিখি যে আমাদের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ আমরা কি দেখলাম? আপেক্ষিক তাপ আমরা দেখলাম C ইকুয়ালস টু আমাদের dq ডিভাইড বাই m dt। আবার মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, এই মোলার আপেক্ষিক তাপ আমরা কি দেখলাম? তাও C ইকুয়ালস টু আমরা দেখলাম dq ডিভাইড বাই m dt। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে m সমান হচ্ছে ভর। পার্থক্যটা কোন জায়গায়? m সমান হচ্ছে গ্যাসের মৌল সংখ্যা। যদি গ্যাস নিয়ে কাজ করব, গ্যাসের
মোল সংখ্যা। এবার আসো, তুমি যখন এই মোলার আপেক্ষিক তাপ নিয়ে কাজ করবা, এই মোলার আপেক্ষিক তাপ নিয়ে কাজ করতে গেলে তোমার আবার দুটো সিচুয়েশন আসবে। যদি তুমি গ্যাস নিয়ে কাজ করতেছো, এই গ্যাসটা দুইভাবে কাজ করতে পারে। কি বললাম? এই গ্যাসটা কয়ভাবে কাজ করতে পারে? দুইভাবে। তাহলে এই গ্যাসটা যে দুইভাবে কাজ করতে পারে, ওই দুইভাবে কি কি? এক নাম্বার হচ্ছে, আমার এখানে তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা এরকম হবে, কোন একটা সিলিন্ডার, ওই সিলিন্ডারের মধ্যে পিস্টন আছে, আমাদের পিস্টনের ভিতরে আমাদের যেখানে কিছু কার্বনজনিত বস্তু বা গ্যাস আছে, এই সকল ক্ষেত্রে আমরা মোলার আপেক্ষিক তাপটা ব্যবহার করব। এই কাজটা দুইটা ওয়েতে হইতে পারে। একটা হইতে পারে স্থির চাপে, স্থির চাপে, আরেকটা হইতে পারে স্থির আয়তনে। কারণ গ্যাসের চলরাশি কয়টি? তিনটি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। একবার প্রেসারটাকে কনস্ট্যান্ট দেখলাম স্থির চাপে, আর একবার ভলিউমটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম স্থির আয়তনে। আর তুমি আমার প্রশ্ন করতে ভাইয়া টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আরেকটা করা যায় না? জি না, করা যায় না। কারণ তুমি তো মোলার আপেক্ষিক তাপ মানে হচ্ছে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তুমি তাপমাত্রা বাড়ানোর জন্য যা পাচ্ছ সেটাই মোলার আপেক্ষিক তাপ। তাহলে সেক্ষেত্রে তুমি তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে পারবে না। তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট রাখলে তুমি ডেফিনিশনটাই দিতে পারবে না। তাহলে তোমার এখানে তো অলরেডি বলেই দিছে যে তাপমাত্রা বাড়াইতে হবে। দ্যাট মিন্স এটা চেঞ্জ করা, এটা চেঞ্জ করতেই হবে, না করে উপায় নেই। এটা না বাড়ালে তো সেখানে আমার আপেক্ষিক তাপের কনসেপ্টই আসবে না। তাহলে আমরা অলরেডি পড়তেছি মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার আপেক্ষিক তাপ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আরেকটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই স্থির চাপে যখন মোলার আপেক্ষিক তাপ, তখন তাকে প্রকাশ করা হয় সি পি দ্বারা। এর মানে সি মানে হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, আর এই পি দ্বারা কি বুঝতেছি? প্রেসার কনস্ট্যান্ট। এবার স্থির আয়তন হলে তাকে প্রকাশ করা হয় সি ভি দ্বারা। তাহলে সি দ্বারা বুঝতেছি মোলার আপেক্ষিক তাপ, বি দ্বারা কি বুঝতেছি? ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি, আমরা যত জায়গায় সিপি দেখবো, সিপি মানে কি? স্থির প্রেসারে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর সিবি মানে কি? স্থির আয়তনে, ভি মানে হচ্ছে ভলিউম, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি সিপি ইকুয়ালস টু ডিকিউ ডিভাইড বাই এম ডিটি। আমি আবার বলতে পারি সিবি ইকুয়ালস টু ডিকিউ ডিভাইডেড বাই এম ডিটি। যেহেতু এগুলো মোলার, দ্যাট মিন্স এমটা কি সংখ্যা? মূল সংখ্যা। এটা আমি তখনই বলতে পারবো যখন চাপ স্থির। এটা আমি তখনই বলতে পারবো যখন আয়তন স্থির। বুঝছো কিনা? এবার আসি, এই মোলার আপেক্ষিক তাপের একক কি? দেখো, একক যদি আমরা বের করতে যাই, আমরা আসি এককে। তাহলে এককে যদি আসি, তাহলে তুমি উপরে একটু তাকাই দেখো তো, আমাদের উপরে কি তাপ, তাপের একক কি? জুল। এটা কি? এটা কিন্তু মৌল সংখ্যা, মোল সংখ্যা। একক কি হবে? এত মোল। আর তাপমাত্রা কি? কেলভিন। তাহলে আমরা বলতে পারি জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপের একক। আর যদি বলি শুধু আপেক্ষিক তাপ, তখন উপর হচ্ছে জুল, এমটা কিন্তু ভর, ভরের কি? কেজি। তাহলে তখন জুল পার কেজি পার কেলভিন। তাহলে বুঝতে হবে। এবার পরীক্ষায় তুমি বললো ভাই আমাকে বলছে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, কিন্তু পরীক্ষায় আমাকে আপেক্ষিক তাপ বলে আমাকে এটা বলে দিছে, বলা হলো আপেক্ষিক তাপ 10 জুল পার মোল পার কেলভিন। তুমি তাকাবে এককের দিকে, এককে যদি মৌল থাকে, এর মানে এটা তোমাকে আপেক্ষিক তাপ বললো, এটা কোন ধরনের আপেক্ষিক তাপ? মোলার আপেক্ষিক তাপ। আর যদি এককটা যদি জুল পার কেজি পার কেলভিন হয়, তখন হচ্ছে জাস্ট সিম্পল আপেক্ষিক তাপ। তাহলে আমাদের এবার পরীক্ষায় তোমাকে প্রশ্ন করা হলো, কোন একটা গ্যাসের সিপি ইকুয়ালস টু 10 জুল পার মোল পার কেলভিন বলতে কি বুঝো? কি বুঝবা? তাহলে আমাদের সিপি মানে কি? স্থির চাপে। তাহলে স্থির চাপে কোন একটি গ্যাসের তাপমাত্রা কতটুকু? তাপমাত্রা 1 মোলের তাপমাত্রা। তাহলে কোন স্থির চাপে কোন একটি গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে 10 জুল পরিমাণ তাপ লাগে। তাহলে আমাদের এভাবে আমরা ডেফিনিশন বলতে পারি। একইভাবে আমরা স্থির আয়তনের ক্ষেত্রে বল সিবি সমান এত সমান কি সেটাও বলতে পারি, জাস্ট স্থির চাপের থেকে স্থির আয়তন হয়ে যাবে। এগুলো সিম্পল সিম্পল ডেফিনিশন, তোমরা দেখে নিবা। তাহলে আমরা অলরেডি বলে পেলাম যে আমাদের সিপি কি জিনিস এবং আমাদের সিভি কি জিনিস। একটা হচ্ছে স্থির আয়তন, একটা হচ্ছে কি? স্থির চাপে। একবার চাপ স্থির রাখবো, আরেকবার আয়তন স্থির রাখবো। এবার
পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা কি একটু দেখি। এটা অনুদানমূলক মোটামুটি শিট থাকতে পারে, অনেক কলেজে আসবে, অনেক কলেজে আসবে। সিপি ইজ গ্রেটার দেন সিবি, ব্যাখ্যা করো। তো বুঝতেই পারতেছ, তোকে এটা ব্যাখ্যা করার জন্য বলছে সিপি মানে কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিবি মানে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন আমি আগে আসি, মোলার আপেক্ষিক তাপ মানে কি 1 মোল এর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ মানে কতটুকু তাপ লাগে। এবার আসো, এটা আমি দুইটা প্রসেসে করব। এদিকে রাখলাম আমি সিপি, এদিকে রাখলাম সিভি। এবার দেখো, আমার সিবি মানে কি আয়তন কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আয়তন কনস্ট্যান্ট, তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে আমার সিলিন্ডারের এই অংশটা, এটা কি এটা ফিক্সড, মানে আমি এমন একটা অবস্থা সৃষ্টি করছি এটা নাড়াচাড়া করার কোনো উপায় নাই, এটাকে আমরা ফিক্সড করে ফেললাম। তাহলে এবার তুমি কি দিবা, তাপ দিবা। তাহলে এখানে যে 1 মোল গ্যাস থাকে, ওই 1 মোল গ্যাসে আমি কতটুকু তাপ দিলে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়বে সেটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমার তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে, 1 কেলভিন। তাহলে দেখো, তখন তুমি তাপ দিবা, তাপ দেওয়ার কারণে সে প্রসারিত হইতে চাইবে, কিন্তু প্রসারিত হইতে চাইলেও প্রসারিত হইতে পারবে না। যখন প্রসারিত হইতে পারবে না, তার কণাগুলোর গতিশক্তি গিয়ে বেড়ে যাবে না, আর এই গতিশক্তি বাড়ার কারণে তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে, ওই সংঘর্ষ বাড়ার কারণে ভিতরে প্রেসার বেড়ে যাবে, যার কারণে এর তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাহলে ধরে নিলাম 1 কেলভিনের জন্য তোমার তাপ লাগে, মনে করো আমাদের তাপমাত্রা লাগে মনে করো 20 জুল। এবার দেখো, আমার এখানে কি করলাম, আমি প্রেসার কনস্ট্যান্ট রাখলাম। এবার তুমি তাপ যদি দাও, এই তাপ দিলে কি হবে বলো তো, এই তাপ দিলে সে প্রসারিত হবে, তার পিস্টনটা এখানে ছিল, এই পিস্টনটা এখানে চলে যাবে। এবার বলো তো, তুমি যখন তাপ দেওয়ার কারণে এখানে এক্সট্রা কিছু কাজ করা লাগছে না, এখানে এক্সট্রা কিছু কি করা লাগছে, কাজ করা লাগছে। এই কাজটা কোথেকে করছে, তাপ থেকে করছে। তাহলে এখানে দেখো, এই যে এক্সট্রা কাজ, এই এক্সট্রা কাজ করার জন্য কিন্তু এক্সট্রা তাপ দেওয়া লাগে। কেন? কারণ তুমি দেখো, সিম্পল, আমার প্রাথমিক অবস্থায় যে তাপ দিলা, ওই তাপটা এখানে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে বের হয়েছে, কিন্তু এখানে তাপমাত্রাও বাড়াইছে, কাজও করছে। যখন এখানে আয়তন প্রসারণ হয়ে গেছে, তখন সে একটু শীতল হয়ে গেছে না, ওই শীতল হয়ে তার তাপমাত্রা আরো বাড়ানো লাগছে না। এর মানে এবার 1 কেলভিন আনার জন্য 20 জুলে হবে না, আমাকে 30 জুল দেওয়া লাগলো। তাহলে এখানে এক্সট্রা কেন লাগলো, এই যে কৃত কাজ, এক্সট্রা কৃত কাজের জন্য। তাহলে আমরা বলতে পারি, যদি আমার স্থির চাপে হয়, সেক্ষেত্রে গ্যাসটা আমার কি হয়, প্রসারিত হয়, আর প্রসারণের জন্য অতিরিক্ত কিছু কাজ করতে হয়, আর অতিরিক্ত কাজের জন্য তাপটা আমাকে অতিরিক্ত দিতে হয়। আর এখানে ওই ধরনের কোনো ঘটনা নাই, ওই কারণে সিপি এর ভ্যালুটা সিবি এর তুলনায় একটু বেশি। কারণ 1 কেলভিন বাড়াইতে এখানে যা তাপ লাগে, এখানে তাপ আরো বেশি লাগে। কেন? অতিরিক্ত কাজ করতে হয়। বাট এখানে ওই কাজ করার কোনো ওয়ে নাই, কারণ তার আয়তন কি কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি স্থির চাপের তুলনায় স্থির আয়তনে আমাদের তাপ কম লাগে। এটা অনেক সময় পরীক্ষা আসে যে কোনটা বড় কোনটা ছোট। ওকে, আশা করি বুঝে গেছো। দেন আমি সামনের দিকে প্রসেস করি। ওকে, এবার আসি আমাদের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এবার আসি আমরা এবার যে কনসেপ্টটা পড়বো তার নাম হচ্ছে কি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে আমি মেজারমেন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা জানি কি, ডিইউ।
এই ডিইউটা তার একটা ইকুয়েশন আমরা বের করব। তাহলে অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করার জন্য আমরা একটা ইকুয়েশন বের করব। তো আমরা আজ অভ্যন্তরীণ শক্তি দিয়ে কোন ইকুয়েশন জানি কিনা? জানি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখান থেকে বলা যায় ডিকিউ সমান ডিইউ প্লাস পি ডিভি বলা যায়। বুঝছি না? আচ্ছা, এবার আসো এখানে এবার আমাদের কাহিনী করতে হবে। কাহিনীটা কি? এখানে যে কাহিনীটা আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা বলো তো, কোনো কারণে যদি তুমি এই টার্মটাকে জিরো বানাই দিতে পারো, তাহলে ডিকিউ এর মানটা ডিইউ এর সমান না? এর মানে তখন যে পরিমাণ তাপ দিব বা যে পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটাই কার সমান? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমান। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই ডিইউ এর মান বের করব। যেহেতু এটার মান যদি কোনোভাবে জিরো বানাই দিতে পারি, এটা বের করলে কিন্তু এটা বের করা হয়ে গেছে। তাহলে আমি এটার মান জিরো বানাবো। এবার বলো, প্রেসার তো আর জিরো হইতে পারে না, কারণ যে কোনো সিস্টেমের মধ্যে একটা প্রেসারের মান থাকে। তাহলে কার মান জিরো হবে? ডিবি এর মান জিরো হবে। ডিবি মানে কি? আয়তনের পরিবর্তন। তাহলে আয়তনের পরিবর্তন জিরো হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কোন প্রক্রিয়ায়? স্থির আয়তনে। তাহলে আমরা বলতে পারি, যদি আমরা বলি এই প্রক্রিয়াটা স্থির আয়তনে হয়, কোন আয়তনে? স্থির আয়তন প্রক্রিয়া। তাহলে স্থির আয়তনে যদি হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা ডিবি এর মান জিরো। আর ডিবি জিরো হলে পিডিবি এর মান জিরো। তাহলে আমরা তখন বলতে পারবো ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস জিরো। তাহলে আমরা বলতে পারি ডিইউ এর মান কার সমান? ডিকিউ এর সমান। তাহলে ডিইউ এর মান ডিকিউ এর সমান কোন সময়? স্থির আয়তন। তাহলে আমি কিন্তু আয়তন এখন স্থির রাখছি। আর আয়তন যখন আমরা স্থির রাখি তখন আমার মোলার যে আপেক্ষিক তাপ সেটাকে আমরা কি বলি? সিবি বলি। তাহলে স্থির আয়তন আমরা বলতে পারি সিবি ইকুয়ালস টু ডিকিউ ডিভাইড বাই এম ডিটি। এই সিবিটা কি? সিবিটা হচ্ছে এক মৌলের জন্য এক মোলের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে। তাহলে আমি এরকম বলছিলাম না, এম মোলের তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বাড়াইতে ডেল্টা কিউ পরিমাণ লাগে, বা এম মোলের তাপমাত্রা ডিটি পরিমাণ বাড়াইতে ডিকিউ পরিমাণ তাপ লাগে। এর মানে টোটাল সবগুলোর জন্য এতটুকু বাড়াইতে কিন্তু তাপ লাগে এতটুকু। এর মানে এটা হচ্ছে কি? মোট তাপ। এটা হচ্ছে কি? মোট তাপ। আর এই সিবিটাও কিন্তু তাপ। এটাও তাপ, এটাও তাপ, এটাও প্রয়োজনীয় তাপ, এটাও প্রয়োজনীয় তাপ। এটা হচ্ছে টোটালের জন্য প্রয়োজনীয় তাপ, আর এটা হচ্ছে এক মৌলের জন্য প্রয়োজনীয় তাপ। তাহলে আমার এখানে এই তাপটা কোন তাপ? টোটাল তাপ না? তাহলে আমার এখান থেকে টোটাল তাপটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি? আমাদের টোটাল তাপ, এই টোটাল তাপ বলা যায় ডিকিউ ইকুয়ালস টু এম সিবি ডিটি বলা যায়। তো তাহলে এটা কার মান? ডিকিউ এর মান। আর ডিকিউ এর মান যা, যেহেতু এটা স্থির আয়তনে তাহলে এটাও স্থির আয়তনে, তাহলে স্থির আয়তনে ডিকিউ এর মান যা ডিইউ এর মান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ডিইউ ইকুয়ালস টু এম সিভি ডিটি। তাহলে আমরা বলতে পারি ডিইউ এর ফর্মুলা আমরা পাবো, তবে কোন প্রসেসে? স্থির আয়তনে। তাহলে আমরা স্থির আয়তনে এটা ইউজ করতে পারবো, অন্য ক্ষেত্রে না। নরমালি আমরা স্থির আয়তনে, যে সিবিএস বোঝা যাচ্ছে স্থির আয়তনে যদি বলা হয় এক মৌলের জন্য, তখন আমার কি হবে? ডিইউ ইকুয়ালস টু সিভি ডিটি। আশা করি বোঝা যাবে। এখানে এম মানে কি? মৌল সংখ্যা, ভুল করিও না। এম এর মান ভর বসিয়ে দিলে কাহিনী জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা। যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করার ফর্মুলা হচ্ছে ডিইউ সমান এম সিবি ডিটি, অথবা জাস্ট এক মোলের জন্য সিবি ডিটি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ফর্মুলা মুখস্থ রাখবে এটা। এই ফর্মুলা মুখস্থ রাখলে 1 মোল বললে এম এর মান 1, 2 মোল বললে 2, 3 মোল বললে 3, এক কথায় ডিইউ সমান এম সিবি ডিটি, এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে আমার ফর্মুলা। কিসের জন্য? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি কখনো বের করতে বলে অথবা কোথায় যদি কাজে লাগে আমরা এটা ব্যবহার করতে পারবো। এবার আসি আমরা, সরি ছবি তুলছি না, ছবিটা তুলে নি। হ্যাঁ, আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলে আমরা এটা বের করতে পারবো। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করো। এবার আমরা পড়বো মেয়ারের প্রকল্প। কি পড়বো? মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প এই জিনিসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের তমসার বইতে এটা অ্যাড করে নাই, বাট অক্ষরপত্র বইতে আবার এটা আছে। তো আমার কথা হচ্ছে মেয়ারের প্রকল্পটা কি? দেখো, এটা কি? কোন একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি।
এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কার কার উপর ডিপেন্ড করতেছে? m মৌল সংখ্যা। আমরা যখন কাজ করি কোন একটা গ্যাসের মৌল সংখ্যা কি থাকে? ফিক্সড থাকে। এর মানে মৌল সংখ্যা ধ্রুবক। Cv এটাও ধ্রুবক, কিন্তু কারণ এটা 1 মোলের জন্য 1 কেলভিন বাড়াতে প্রয়োজন হবে, এটাও ধ্রুবক। তাহলে এই du টা কার উপর ডিপেন্ড করে? dt এর উপর ডিপেন্ড করে। কিন্তু গ্যাসের চলরাশি কয়টা? 3টা। আরো দুটি কি কি? প্রেসার এবং ভলিউম। তাহলে আমরা বলতে পারি কোন নির্দিষ্ট পরিমাণ মানে কি? m কনস্ট্যান্ট আর Cv ও কনস্ট্যান্ট। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্ভর করে, আয়তন বা চাপের উপর ডিপেন্ড করে না। তাহলে আমরা বলতে পারি মেয়ারের প্রকল্প কি? আমার নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের উপর নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শক্তির পরিবর্তন শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। চাপ বা আয়তন এর উপর নির্ভর করে না। এটা হচ্ছে আমাদের মেয়ারের প্রকল্প। এবং মেয়ারের প্রকল্প থেকে কয়টা সিদ্ধান্ত পাওয়া যায়, এই সিদ্ধান্তগুলা কি কি আমাকে একটু জেনে রাখতে হবে। তো আমি এখানে লেখাগুলো একটু আঁকা বাঁকা লিখছি, আর সমস্যা নেই, আমার শীটের মধ্যে লেখা আছে। তোমরা আমার শীট থেকে, আমি যদি শীটের ছবি তুলে দিয়ে দিব, শীট থেকে তোমরা তুলে নিবা। এখন মেয়ারের প্রকল্প থেকে কি কি সিদ্ধান্ত পাওয়া যায় সেগুলো আমরা অলরেডি এই ডেফিনেশনের মধ্যে বলে ফেলছি, তাও আমি শুধু তোমাকে পড়ে শোনাবো। তো তোমরা যদি দেখো তাহলে আমি তোমাদের শীটের মধ্যে একটু দেখাই। আমার শীটের মধ্যে অলরেডি লেখা আছে, তোমরা একটু খেয়াল করে দেখবা। এটা হচ্ছে মেয়ারের প্রকল্প। কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। এবার আছে সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত, তাপমাত্রার পরিবর্তন হতে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করা যায়। তাহলে এই অভ্যন্তরীণ শক্তির জন্য কি লাগে দেখো তো? এই শুধুমাত্র ডেল্টা টি বা তাপমাত্রার পরিবর্তন লাগে, অন্য কোনো কিছু লাগে না। 2 নম্বর দেখো, চাপ বা আয়তন পরিবর্তিত হলেও যদি তাপমাত্রা স্থির থাকে তবে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত থাকে। এর মানে কি? অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার পরিবর্তনের উপর। এই তাপমাত্রা ফিক্সড রেখে তুমি যদি তার প্রেসার এবং ভলিউম চেঞ্জ করো তাহলে আলটিমেটলি কোনো কাজ হবে না, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি আগের মতোই থাকবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির তাপ পরিবর্তন হবে তখন যখন তাপমাত্রা পরিবর্তন হবে, প্রেসার এবং ভলিউম পরিবর্তন হলে এটা পরিবর্তন হয় না। 3 নম্বর, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোনো ব্যবস্থার প্রাথমিক ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে, কোন পথে চূড়ান্ত অবস্থায় পৌঁছালো তার উপর নির্ভর করে না। এর মানে প্রাথমিক তাপমাত্রা কত এবং শেষ তাপমাত্রা কত তার উপর নির্ভর করে, কারণ প্রাথমিক আর শেষ তাপমাত্রা থেকে তুমি তাপমাত্রা পার্থক্য বের করতে পারবা। কিন্তু ওই তাপমাত্রা কিভাবে বাড়ছে বা কিভাবে কমছে, মাঝখানে একটু অতিরিক্ত বেড়ে গেছে, কমে গেছে, ফ্লাকচুয়েট করছে, এগুলোর উপর ডিপেন্ড করে না। করে প্রাথমিক কি ছিল, লাস্ট কি ছিল, এই প্রাথমিক আর লাস্টের উপর ডিপেন্ড করে, মাঝখানে পুরা প্রসেসটার উপর ডিপেন্ড করে না। এটাই হচ্ছে আমার মেয়ারের প্রকল্পের সিদ্ধান্ত। তাহলে এই সিদ্ধান্তগুলো তোমাকে জেনে রাখতে হবে। এবার এসে আমরা এটা প্রমাণ করব। এটা প্রমাণ করো। প্রমাণটা কি? আমরা অলরেডি জেনে গেছি সিপি এবং সিভি। এই সিপি এবং সিভি যে দুটো আমরা জেনে গেলাম, এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক প্রকাশ করতে হবে। কি করতে হবে? সম্পর্ক। আমরা তাহলে এখন একটা প্রমাণ করব। প্রমাণটা হচ্ছে কি? আমাদের হেডলাইনটা হবে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক। সিপি এবং সিভি এর মধ্যে কি সম্পর্ক? এই সম্পর্কটা আমাদেরকে এখন ডেভেলপ করতে হবে, যে সিপি এবং সিভি এর মধ্যে একটা সম্পর্ক আমাকে ডেভেলপ করতে হবে। তো আমাদের সম্পর্ক যেটা, এই সম্পর্ক ডেভেলপ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা তো জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তার আগে আমি বলে রাখি, যে কোনো প্রমাণ করার সময় আমরা সবসময় m ইকুয়ালস টু 1 মোল ধরে ক্যালকুলেশন করব, কারণ m ধরে ক্যালকুলেশন করলে অনেক সময় কমপ্লেক্স হয়ে যেতে পারে। তো আমাদের হচ্ছে 1 মোলের জন্য যেরকম m মোলের জন্য তার m গুণ, এটাই। তো আমি m টাকে বাদ দিয়ে 1 মোল ধরে করব, অর্থাৎ m এর মান 1 ধরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে একটু খেয়াল করে দেখি, dq সমান du প্লাস dw, আবার dq সমান আমরা কি জানি, du প্লাস p dv।
এবার বলো এখানকার কোন রাশির সাথে আমাদের ওই যে কার কার সম্পর্ক সিপি এবং সিবি কার সম্পর্ক আছে কিনা? আছে। অভ্যন্তরীণ শক্তি একটু আগেই তো করছি, তাহলে আমরা বলতে পারি অভ্যন্তরীণ সূত্রে আমরা কি জানি? আমরা জানি ডিইউ সমান কত? সিপি আমাদের সরি সিবি ডিটি। এই সিবি ডিটি কার জন্য? অভ্যন্তরীণ শক্তি। এটা কিন্তু সিবি স্থির আয়তনে প্রমাণ করছিলাম, স্থির চাপে না কিন্তু। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি সিবি ডিটি, ওই কারণে তোমাকে সিবি ডিটি বসাতে হবে। ডি কিউ ইকুয়াল টু কি বসাতে হবে? সিবি ডিটি প্লাস পি ডিভি। এবার আসো, তুমি তো এটা করতেছো স্থির আয়তনের জন্য। কার জন্য? স্থির আয়তনের জন্য। কিন্তু স্থির আয়তন হলে তো আমার এটা জিরো হয়ে যায়। তাহলে এটা আছে মানে কি? তোমার তো স্থির চাপে এবং আয়তন দুইটার মধ্যে সম্পর্ক প্রকাশ করতে হবে না? তাহলে এই মানটা বসাইছি স্থির আয়তনের ফর্মুলা দিয়ে, মানে স্থির আয়তনের ফর্মুলা দিয়ে আমি এটার মান বের করতে পারবো। কিন্তু ইকুয়েশনটা রাখবো কিসে? স্থির চাপে। অর্থাৎ এই ইকুয়েশনটা আমি লিখতেছি কি? স্থির চাপের জন্য। এই স্থির চাপে এটা এটা এটা। তো আমি ডিইউ এর মান জানি না, তো জানি না আমি স্থির আয়তন থেকে সেটা বের করে আইনে এখানে বসাই দিছি। মানে আমি এই প্রসেসে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে মানটাকে এখানে আইনে বসাই দিছি। তো যেহেতু আমি এখন বলতেছি স্থির চাপে, এমনি এগুলো তো জিরো হওয়ার কোনো চান্স নাই। এবার স্থির চাপে আমরা কি জানি? সিপি ইকুয়ালস টু আমরা কি জানি বলো তো? আমরা জানি ডিকিউ ডিভাইড বাই এম ডিটি। তাহলে আমরা এখানে বলতে পারি ডিকিউ ইকুয়ালস টু কি? ডিকিউ ইকুয়ালস টু হচ্ছে এম সিপি ডিটি। আর আমরা করতেছি কয় মোলের জন্য? 1 মোলের জন্য। 1 মোলের জন্য কি হবে? জাস্ট এটা আমাদের সিপি ডিটি হয়ে যাবে। এই এম এর মান আমাদের 1। তাহলে আমরা এখানে বলতে পারি সেক্ষেত্রে ডিকিউ যেটা, এই ডিকিউ এর মানটা আমরা বসাই দিই, সেটা হচ্ছে কি? সিপি ডিটি। কিন্তু কথা হচ্ছে সিপিও পেয়ে গেলাম, সিবিও পেয়ে গেলাম। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে সিবি। কিন্তু ঝামেলা হচ্ছে আমার এই জায়গাটা নিয়ে, পিডিবি নিয়ে ঝামেলা। তাহলে এই পিডিবি নিয়ে ঝামেলার জন্য আমরা একটা কাজ করি। আমরা জানি কি পিবি ইকুয়ালস টু কি? এনআরটি না? তাহলে পিবি ইকুয়ালস টু আমরা এনআরটি বলি। এন বলতে মৌল সংখ্যা বোঝাচ্ছি, এই চ্যাপ্টারের জন্য সেটা এমআরটি হবে। এম বলতে মৌল সংখ্যা, মৌল সংখ্যা আমরা 1 ধরে ক্যালকুলেশন করব, পিবি ইকুয়ালস টু আরটি বলা যায়। এখন বলো এই কাজটা আমি কিসে করব? এই কাজটা আমরা করব আমাদের স্থির চাপে। স্থির চাপে, কারণ আমি আলটিমেটলি এটাই ক্যালকুলেশন করতে যাচ্ছি। তাহলে বলো তুমি, তোমার কি লাগবে? পিডিবি লাগবে তো? তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে বলো তো? বি এর সাপেক্ষে। তাহলে আমরা যদি বি এর সাপেক্ষে আমাদের আমরা যদি আমাদের যদি এখানে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখো। আমার এখানে কাহিনী আছে। কাহিনীটা কি? আমার এখানে প্রথমত যে জিনিসটা খেয়াল করবা, তোমার ডান পাশে আছে কি? তাপমাত্রা। যেহেতু স্থির চাপ, এবার প্রেসারটা কনস্ট্যান্ট, আর ভলিউমটা চেঞ্জ হচ্ছে, টেম্পারেচারটাও চেঞ্জ হচ্ছে। তো যেহেতু এই দুটোর মধ্যে তাপমাত্রা রিলেটেড, তাহলে এখানে তোমাকে তাপমাত্রা রিলেটেড কোনো কিছু বানাইতে হবে। তাপমাত্রা মানে কি? ডিটি। ডিটি মানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি ডিটি অফ পিভি ইকুয়ালস টু ডি ডিটি অফ আরটি। এখানে দেখো প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি পি ইনটু ডিবি ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু, এখানে আরটা কনস্ট্যান্ট, আর যেহেতু কনস্ট্যান্ট এবার আমরা বলতে পারি ডি ডিটি বাই ডিটি। তাহলে ডি ডিটি অফ টি মানে কি? এটার মান 1, তাহলে যদি 1 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো পি ডিবি ডিভাইড বাই ডিটি সমান আর। তাহলে বজ্রগুণন করলে কি হয়? পি ডিবি ইকুয়ালস টু আর ডিটি। মানে তোমরা এই জিনিসটা বলতে পারবা। তাহলে আমি কি করলাম? আমাদের এখানে জাস্ট আমি একটা কাজই করলাম, সেটা হচ্ছে যেহেতু এখানে আমার ডিটি আছে, তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি তাপমাত্রার সাপেক্ষে অন্তরীকরণ করলে পি ডিবি এর মান পেলাম কি? আর ডিটি। দেখো অটোমেটিক ডিটি চলে আসছে। তাহলে আমরা কি করব? সিপি ডিটি ইকুয়ালস টু সিবি ডিটি প্লাস আর ডিটি। এবার দেখো সবগুলো থেকে ডিটি ডিটি বাদ দিয়ে দিব, তাহলে কি হবে? সিপি ইকুয়ালস টু সিবি প্লাস আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি? সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমরা সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। এই আরটা কি? এই আরটা কোত্থেকে আসছে? এই আরটা আসছে আমার এখান থেকে। এটা কোত্থেকে আসছে? এই যে আমার আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণের যে আর, এই আরটাকে আমরা কি বলি? মোলার গ্যাস ধ্রুবক। মোলার কেন বলতেছি? কারণ এটা মৌল সংখ্যার সাথে রিলেটেড। তাহলে মোলার গ্যাস ধ্রুবক।
এই মোলার গ্যাস ধ্রুবক তার মান কত তোমরা জানো 8.31, এটা আমরা আদর্শ গ্যাসে পড়েছিলাম 8.31। তাহলে এই যে মোলার আপেক্ষিক তাপ এটা কিন্তু কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট ইভেন এটার মান কেমন পজিটিভ। তো এটার মান যদি আমাদের পজিটিভ হয়, এটার মান পজিটিভ হলে সিপি মাইনাস সিবি এর মধ্যে কে বড় হওয়া লাগবে বলো তো? অবশ্যই প্রথমটা বড় হলে পজিটিভ, তাহলে আমরা বলতে পারি সিপি ইজ গ্রেটার দেন সিবি। এই ক্যালকুলেশন থেকে প্রমাণ করা যায়। আগে প্রমাণ করছিলাম আমরা আমাদের প্র্যাকটিক্যালি, এবার প্রমাণ করতেছি আমরা ম্যাথমেটিক্যালি। তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করতে পারি, আর আমরা চাইলে আগের মতো প্রমাণ করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক। এবার প্রশ্ন হলো যে ভাইয়া এই আমাদের প্রমাণটা লাগবে কিনা। সাধারণত আমার এই প্রমাণটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে অনুদানমূলক, যেহেতু যেগুলো ছোট ছোট প্রমাণ, ওই ছোট ছোট প্রমাণগুলো আমাদের পরীক্ষার জন্য লাগে। তাহলে এই প্রমাণটা যে মোটামুটি ইম্পর্টেন্ট আছে, একটু দেখে রাখি, সেটা বেটার হবে, যে অনেক সময় আসতে পারে। তবে সাধারণত পরীক্ষার প্রমাণ খুবই রেয়ার, মানে তেমন আসে না বললে চলে। তো মেইন হচ্ছে এটা সিপি মানে সিবি ইকুয়াল টু আর, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে। সিপি মানে কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, আর সিবি মানে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে আমাদের গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক। এতটুকু জানলে আমাদের আর কোনো সমস্যা নাই। এবার আসি, এবার আমরা নতুন আরেকটা টপিকস পড়ব। এটা হচ্ছে আমার আজকের জন্য লাস্ট টপিকস। এই নতুন টপিকসটার নাম হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। মোলার আপেক্ষিক তাপদ্বয়ের, তাপদ্বয় মানে কি? দুইটা, একটা হচ্ছে সিপি একটা হচ্ছে সিবি, তাপদ্বয়ের অনুপাত। মোলার আপেক্ষিক তাপ একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিবি, তাদের যে অনুপাত, এই অনুপাতের কথা বলতেছে। তো সিপি ইজ টু সিবি মানে কি? সিপি বাই সিবি না? এই অনুপাতটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? গামা। তাহলে গামা মানে কি? গামা মানে হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। তাহলে কোন একটা গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের যে অনুপাত, ওই অনুপাতটাকে আমরা বলি গামা। তাহলে আমরা বলতে পারি অনুপাত গামা ইকুয়ালস টু সিপি ডিভাইডেড বাই সিভি। এটা তো আমাকে মুখস্থ রাখতে হবে, গামা ইকুয়ালস টু সিপি ডিভাইডেড বাই সিভি। এবার আসি, এবার আমার কাজ হচ্ছে এই গামায়ের মান বের করা। কার মান বের করা? গামায়ের মান। এই গামায়ের মান বের করতে হলে আমাকে যে কাজটা করতে হবে একটু ভালো করে খেয়াল করো। গামায়ের মান নির্ণয়, প্রথমে আমি এখানে বের করব এটা এক পারমাণবিক গ্যাসের জন্য। কার জন্য? এক পারমাণবিক গ্যাসের জন্য। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, এক পারমাণবিক গ্যাসের জন্য আমাকে এটা বের করতে হবে। তো আমি অলরেডি জানি সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। এই সিপি এবং সিবি এর মধ্যে যে কোনো একটা যদি আমি জানি, তাহলে আরেকটা কিন্তু আমি বের করতে পারবো। আবার বলতেছি, সিপি এবং সিবি এই দুইটার মধ্যে যে কোনো একটা জানলে কিন্তু আমি আরেকটা বের করতে পারবো। আর সিপি এবং সিবি বের করতে পারলে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে গামার মান বের হয়ে যাবে। তাহলে আমাদের কাজ কি? আমার কাজ হচ্ছে যে কোনো একটা বের করা। হ্যাঁ, এবার আসি, যে কোনো একটা বের করতে হলে আমি, তোমার বইতে প্রসেসটা দেওয়া নাই যে তোমরা অনেক কনফিউজ হয়ে যাও এটা মুখস্থ কিনা। যা এটা না, এটা মুখস্থ না, কিভাবে হইতে পারে এটা কোনো বইতে নাই। আমি আমার মতো করে তোমাদেরকে বুঝাই। আমরা মনে আছে এক পারমাণবিক গ্যাসের জন্য আমরা কিন্তু স্বাধীনতার মাত্রা নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, সেগুলো আজকে এখানে লাগবে। এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা ছিল 3, দ্বি পারমাণবিক ছিল কত? 5, 3 বা বহুর ছিল 6 বা 7, সেটা ডিপেন্ড করতো আমার কিসের উপর? লিঙ্কটা কিভাবে, সেটা কি আমার এভাবে ছিল নাকি আমার এভাবে ছিল, তার উপর ডিপেন্ড করতো। তবে কিছু না বলে আমরা কি ধরে নিই? 6 ধরে নিই। তাহলে এক পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা 3, দ্বি পারমাণবিকের জন্য 5, 3 পারমাণবিকের জন্য 6। এবার আমরা বলছিলাম কোন একটার জন্য আমাদের গতিশক্তি ছিল এরকম 3/2 RT, মানে হাফ RT। যখন আমাদের এক পারমাণবিক তখন ছিল 3/2 RT, দ্বি পারমাণবিকের জন্য 5/2 RT, ত্রি পারমাণবিকের জন্য 6/2 RT ছিল। এগুলো আমরা এখানে পড়াইছিলাম অলরেডি। এটার যে লেকচার নিয়েছিলাম তার ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, আমি ডিলিট করিনি। ওই ভিডিওটা ইউটিউবে দেওয়া আছে। আমি 1 তারিখের আগে ক্লাসটা নিয়েছিলাম, মানে একদিন তোমাদের স্বাধীনতার মাত্রা নিয়ে পুরো একটা ক্লাস নিয়েছিলাম। ওই কনসেপ্টটা আজকে আমরা এখানে কাজে লাগাবো। সেটা হচ্ছে কি? কোন একটা গ্যাসের গতিশক্তি ই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ই ইকুয়ালস টু আমরা বলতে পারি এক পারমাণবিক যেহেতু 3/2 RT। যখন আমরা বলতে 3/2 RT, এটা হচ্ছে গতিশক্তি। তো আমরা তো এখানে ক্যালকুলেশনের মাধ্যমে করব। তাহলে ডিই যদি নিই 3/2 R কনস্ট্যান্ট,
এটা হয়ে যাবে ডিটি। এবার আসো ডিই মানে কি? শক্তির পরিবর্তন। আর গ্যাসের ক্ষেত্রে এই শক্তিটা কি হিসেবে কাজ করে? অভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করে। এই যে শক্তিটা, এই শক্তিটা গ্যাসে কি হিসেবে থাকে? অভ্যন্তরীণ শক্তি হিসেবে। তাহলে আমরা বলতে পারি ডি ইউ ইকুয়ালস টু 3/2 আর ডিটি। এবার বলো অভ্যন্তরীণ শক্তির সাথে সিপি বা সিবি কার রিলেশন আছে? সিভি এর রিলেশন আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তির সাথে সিবি এর রিলেশন, ওই সিবি রিলেশনটা কি? ওই সিবি এর রিলেশনটা হচ্ছে সিবি ডিটি ইকুয়ালস টু 3/2 আর ডিটি। এখানে মাথায় রাখবা এই 3/2 আরটি কার জন্য? 1 মোলের জন্য। আর n মোলের জন্য ছিল এরকম 3/2 nRT, বা এই চ্যাপ্টারে বলতে পারি mRT। এই m হচ্ছে মোল সংখ্যা, যেহেতু এটা 1 মোলের জন্য ওই জন্য RT। আর এটা 1 মোল মানে কি? এখানেও 1 মোল। আর যদি 1 মোল না হয় তুমি n দিয়ে করতা, n এখানে এসে কাটাকাটি যেত। কাটাকাটি করার কোনো দরকার নেই, তুমি সবসময় 1 মোলের জন্য করবা ক্যালকুলেশনগুলো। এবার দেখো ডিটি ডিটি চলে যাবে, তাহলে বলা যায় সিবি ইকুয়ালস টু কত? 3/2 আর। তাহলে দেখো সিবি এর মান পেয়ে গেলাম 3/2 আর। সিবি যেহেতু পাইছো, সিপি তো পাওয়াই যায়। আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু কি? আর। তাহলে আমি সিবি এর মান জানি, কার মান জানা লাগবে? সিপি। তাহলে সিপি ইকুয়ালস টু কি বলা যায়? আর প্লাস সিবি। তাহলে আমাদের সিপি ইকুয়ালস টু বলা যায় আর প্লাস সিবি এর মান কত? 3/2 আর। এবার ক্যালকুলেশন করো, সিপি ইকুয়ালস টু আমার 2 লসাগু নিলে আমার 2 আর প্লাস 3 আর মানে হচ্ছে 5 আর। তাহলে এটা হচ্ছে 5 আর ডিভাইড বাই 2। তাহলে আমি সিপি জানি, সিবি জানি, তাহলে এটা হচ্ছে সিপি এর মান, আর সিবি তো আমি বের করছি অলরেডি, কত? 3/2 আর। এখন হচ্ছে গামা। তাহলে গামা সমান কি বলা যায়? আমাদের গামা সমান হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিবি। সিপি এর মান কত? 5r/2 ইনটু, এটাকে উল্টে দাও, উল্টে দিলে কি হবে? আমাদের 2/3 আর। 2 চলে যাবে, আর চলে যাবে, এটা হচ্ছে 5/3। আর গামা ইকুয়ালস টু 5/3, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে आंसर আসবে 1.67। তাহলে আমরা মুখস্থ রাখবো এক পারমাণবিক গ্যাসের জন্য গামার মান সবসময় 1.67। আবার বলতেছি, এক পারমাণবিক গ্যাস যদি বলে গামার মান সবসময় কি? 1.67। তাহলে আমাদের এক পারমাণবিক শেষ। আর এক পারমাণবিক শেষ মানে হচ্ছে বাকিগুলো জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। তাহলে আমাদের এক পারমাণবিক অলরেডি শেষ। তাহলে এক পারমাণবিকের ক্ষেত্রে আমরা কয়টা জিনিস জানলাম? একটা হচ্ছে সিপি এর মান, একটা হচ্ছে সিবি এর মান, একটা হচ্ছে আমাদের গামা এর মান। তাহলে আমাদের পরীক্ষায় সিপি আসতে পারে, পরীক্ষায় সিপি এর মান আসতে পারে। কি কি আসতে পারে আমি বলি। পরীক্ষায় এই সিবি এর মানটা আসতে পারে, পরীক্ষায় সিপি এর মানটা আসতে পারে, আবার পরীক্ষায় গামা এর মানটা আসতে পারে 1.67। এবার আমার প্রশ্ন হলো, যদি এটা এক পারমাণবিক না হইয়া দ্বিপারমাণবিক হয় তাহলে কি হয়? যেমন প্রকৃতি কিন্তু ম্যাক্সিমাম গ্যাস কি? দ্বিপারমাণবিক, নাইট্রোজেন, অক্সিজেন, O2, নাইট্রোজেন N2, হ্যাঁ এরকম। তাহলে দ্বিপারমাণবিক ক্ষেত্রে জাস্ট 3/2 টা কি হয়ে যাবে? 5/2। এটা হয়ে যাবে 5/2 তাহলে আমরা এটা হয়ে গেল কি? 5/2 আর। এটা হয়ে গেল কি? 5/2 আর। তখন এটা হয়ে যাবে 7r/2। তখন এটা হয়ে যাবে 7r/2, এটা হয়ে যাবে 5। এখানে হয়ে যাবে আমার কত? 7/5। আর এই 7/5 এটা ক্যালকুলেশন করলে आंसर আসবে, আমার যে आंसरটা আসবে সেটা হচ্ছে 1.40 আসবে। 1.4 আসবে। তাহলে আমরা বলতে পারি দ্বিপারমাণবিকের জন্য 1.4। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি, পরীক্ষায় যদি গামা এর মান, অর্থাৎ অনেক সময় তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই আমার পরীক্ষায় বলা নাই এটা কি এক পারমাণবিক নাকি দ্বিপারমাণবিক। তাহলে না বলা থাকলে কি করব? না বলা থাকলে গামার মান 1.4 ইউজ করব। কেন? প্রকৃতিতে যত গ্যাস আছে ম্যাক্সিমাম গ্যাস হচ্ছে দ্বিপারমাণবিক। তাহলে কিচ্ছু না বলা মানে হচ্ছে ওই ম্যাক্সিমামটা। আর ম্যাক্সিমাম গ্যাস কোন পারমাণবিক? দ্বিপারমাণবিক। ওই কারণে কিচ্ছু না থাকলে আমরা কি ইউজ করব? গামার মান 1.4 ইউজ করব। এবার আসি লাস্ট, ত্রি বা বহু। যদি ত্রিপারমাণবিক বলে বা বহু পারমাণবিক বলে তাহলে আমাদের এটা ত্রিও বলতে পারে, বহুও বলতে পারে। সেক্ষেত্রে এখানে কি আসবে? 6। এখানে 6 আসা মানে তাহলে আমাদের এখানে 6/2 মানে 3। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে 3। আমরা এখানে বলতে পারি 3। তাহলে আমরা এখানে বলতে পারি সিবি এর মান কত? 3r। এখানে বলতে পারি সিবি এর মান 3r। সিবি এর মান যদি আমাদের 3r হয়, এটা হয়ে যাবে আমাদের কত? 4r। তখন আমরা বলতে পারবো যে আমার এখানে সিপি/সিবি এটা কি হয়? এই সিপি এর মান হচ্ছে 4r আর এটা হচ্ছে আমাদের 3r। ক্যালকুলেশন করলে তুমি आंसर পাবা 1.33। তাহলে এই যে এটা হচ্ছে ত্রি বা বহু। পরীক্ষা কিচ্ছু না বললে আমাকে
ত্রি বা বহু এই জিনিসটা আমাকে মাথায় নিতে হবে যে ত্রি বা বহু যে কোনোটাই আমার হইতে পারে। এবার আসো, তাহলে আমাদের এতটুকু শেষ হয়ে গেল। তো এখন আমাদের এতটুকু যদি শেষ হয়, আমাদের আসলে পড়াই শেষ। তবে আমরা ছোট্ট একটা কাজ করবো, ছোট্ট একটা ক্যালকুলেশন করবো, যেটা অনেক সময় আমার এমসিকিউতে লাগে। তো আমরা একটু ওই ছোট্ট ক্যালকুলেশনটা দেখাই। একটু আগে তো আমরা দেখছিলাম, দেখো তো সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু কি, আর তো আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা বলো তো, এটার সাথে যদি গামার রিলেশন করতে যায়, কার? গামা। গামা মানে কি? গামা মানে হচ্ছে সিপি ডিভাইড বাই সিবি। তাহলে বলো তো সিপি কে কি দ্বারা ভাগ করলে গামা আসবে? সিবি দ্বারা। তো সিপি কে তো ভাগ করা সম্ভব না, সবাইকে ভাগ করতে হবে। তাহলে সবাইকে ভাগ করো, সিপি সিবি মাইনাস সিবি বাই সিবি ইকুয়ালস টু আর বাই সিবি। তাহলে এটা কাটাকাটি যাবে, এখানে আসবে গামা মাইনাস 1 ইকুয়ালস টু আর ডিভাইড বাই সিবি। তাহলে এখান থেকে বলতে পারি সিবি ইকুয়ালস টু কত? আর ডিভাইড বাই গামা মাইনাস 1। এটা আমাদের পরীক্ষায় মাথায় রাখতে হবে। কেন? কারণ পরীক্ষা অনেক সময় গামার মান তুমি অলরেডি এখানে 3টা পাইছো, এই 3টা ছাড়াও অন্য যে কোনো গামা থাকতে পারে, পরীক্ষা তোমাকে দিতে পারে। তো অন্য কোনো গামা দিলে তখন তুমি কি করবা? এই সূত্রের মধ্যে গামা বসাবা, তাহলে সিবি পেয়ে যাবা। আর সিবি জানলে আমরা জানি সিপি ইকুয়ালস টু কত? সিবি প্লাস আর। অর্থাৎ আমরা এখান থেকে সিবি বের করব, এরপর সিপি বের করব এখান থেকে। তাহলে আমাদের পরীক্ষায় অনেক সময় যে কাজটা করে, গামায়ের যে মানগুলো সে মানগুলো দেয় না, তোমাকে অন্য একটা মান দিয়ে দেয়। অন্য একটা মান দিলে তুমি কি করবে? গামায়ের অন্য মানগুলো তো আমার মুখস্থ, বাট ইচ্ছা মতো যে কোনো গামায়ের মান দিলে সিপি আর সিবি বের করতে বলে, তখন তোমাকে এভাবে বের করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে গামা দেওয়া থাকলে কিভাবে সিবি এবং সিপি বের করবে সেটা। এবং এই ধরনের একটা প্রশ্ন তোমাদের বোর্ডে আসছিল, তুমি বই অ্যানালাইজ করলে দেখবা এই ধরনের একটা প্রশ্ন আসছিল, আমি খুঁজে পাবো কিনা জানি না। যে কোনো একটা বোর্ডে এটা আসছিল, আমাকে গত বছর একজন দেখাইছিল, এই যে ওই কারণে তোমাদেরকে এই বছর একবার ডাইরেক্ট নিজেই বলে দিলাম। হ্যাঁ, এই যে এই প্রশ্নটা দেখো, রাজশাহী বোর্ড 2016, গামা এর মান 5/2 এর জন্য কোনটি সঠিক? সিবি এর মান এটা 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 এটা, তোমরা নিজেরা ক্যালকুলেশন করো। গামা দেওয়া আছে, ওই গামা এর মান এখানে বসাও, তুমি আনসারটা পেয়ে যাবে, খুব ইজি। অর্থাৎ এটা দিয়ে এমসিকিউ খুব ভালোভাবে আসতে পারে। এবং আমরা এই যে আমি অলরেডি আমার শিটের মধ্যে সব অ্যাড করেছি, দেখো এই যে কিভাবে ক্যালকুলেশন করছি, ডান দিকে দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো তোমাদের করার সময় আমি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক 3টা আলাদা আলাদা দেখাইছিলাম, ওই এখানে আমি একসাথে করে দিছি, তোমরা একটু নিজেদের মতো করে সাজাই নিও। তো আমার হচ্ছে এখানে গামার মান টোটাল 3টা, আর পরীক্ষা যদি অন্য কোনো গামা দেয় তখন সেখান থেকে সিপি সিবি বের করতে পারবা। এবার হচ্ছে দেখো, এখানে আমি একটা সার্টের মধ্যে সব দিয়ে দিছি। এক পারমাণবিকের জন্য সিপি সিবি গামা, দ্বিপারমাণবিকের জন্য সিপি সিবি গামা, 3 বা বহুর জন্য সিপি সিবি গামা, এগুলো মুখস্থ রাখতে হবে। আর পরীক্ষায় আমাদের ম্যাক্সিমাম সবসময় ম্যাথ করার সময় কাজে লাগবে গামা। আর এই গামাটা যেটা, এই গামাটা জানার জন্য, গামাটা যদি দেওয়া না থাকে তুমি কি করবা? সবসময় 1.4 ইউজ করবা, কিছু দেওয়া না থাকলে 1.4 ইউজ করবো। আর এখন যে প্রমাণটা করালাম সেই প্রমাণটা এই যে এখানে আছে। তাহলে আমাদের আজকে এতটুকুই, এরপর আমরা আজকে আর কোনো কিছু পড়বো না, আজকের পর আমাদের এতটুকুই থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমাদের, এই তোমরা বই যখন খুলবা, তোমাদের তপন স্যারের বই থেকে আমি এটা অ্যাড করছিলাম, গামায়ের ব্যবহার। তো একটা জিনিস খেয়াল করো, 1 নাম্বার, গামায়ের মান থেকে গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। কেন? কারণ তোমাকে বলা হলো গামার মান 1.67, এর মানে কি? এটা এক পারমাণবিক। গামার মান 1.4, তুমি বুঝে গেলে এটা দ্বিপারমাণবিক। গামার মান 1.33, তুমি বুঝে গেলে এটা ত্রি বা বহু। তাহলে এই যে এখান থেকে আমাদের আইডিয়া পাওয়া যায়। 2 নম্বর বলছে গ্যাসের শব্দের বেগ নির্ণয়ের জন্য গামা আমাদের নির্ভর করে গামায়ের উপর। এটা হচ্ছে শব্দের বেগ নির্ণয়ের একটা ফর্মুলা, বি ইকুয়ালস টু √ওভার গামা ফি ডিভাইড বাই রো। এই জিনিসটা আগের সিলেবাসে ছিল, মানে ফার্স্ট ইয়ারে আগের সিলেবাসে ছিল, কিন্তু বর্তমান সিলেবাসে নাই। তাও একটু জেনে রাখো, বর্তমান সিলেবাসে আমাদের নাই, যেহেতু তুমি জাস্ট এতটুকু জেনে রাখো। এটা হচ্ছে সূত্র, এই সূত্র আমাদের লাগবে না, জাস্ট এখানে দেওয়া আছে। এটা হচ্ছে গ্যাসের মধ্যে শব্দের বেগ নির্ণয় করার জন্য এটা, আর এখানে গামাটা এই ক্ষেত্রে কাজে লাগে। আর 3 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য গামার উপর নির্ভর করে। এবং গত ক্লাসে আমরা দেখছিলাম না, আমাদের সমষ্ণ প্রক্রিয়া বয়লের সূত্র মেনে চলে, পিবি ইকুয়ালস টু ধ্রুবক। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা মেনে চলে? পিবি টু দি পাওয়ার গামা, ওই সেই জিনিসটা আমরা বলতেছিলাম। তো তোমাদের আজকের পরে আমরা আগামী ক্লাসে যে কাজটা করবো, অনেকগুলো প্রমাণ করাবো। ওই প্রমাণগুলো করলে আমাদের তাপগতিত প্রথম সূত্র শেষ। এরপর আমাদের লাস্ট অংশ, সেটা হচ্ছে কি? আমাদের তাপগতিত দ্বিতীয় সূত্র বা তাপ ইঞ্জিন। মানে আগামী ক্লাস করার পর আমাদের মোটামুটি চ্যাপ্টারের ম্যাক্সিমাম অংশ শেষ হয়ে যাবে। এরপর আমরা পরেরটা করাবো, পরেরটা করানোর পর আমরা সৃজনশীলে চলে যাব। তো আমাদের আসি, তাহলে আমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু কমেন্টে জানাও, না আমি ক্লাস শেষ করে দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাও।
সাকিব এখানে আর এর মান কি 4.31 স্কোয়ার 4.31 না তো 8.31 আদর্শ গ্যাসে যেটা ইউজ করছিলাম সেটা ইউজ করবা 8.31 সৌরভ মিত্র সিপি সিবি এর সম্পর্ক মানে কি সিপি মানে সিবি সমান আর সৌরভ মিত্র মেবি এই প্রশ্নটা করছো সিপি মানে সিবি সমান আর এই প্রমাণটা হ্যাঁ তো আমি জাস্ট এখানে বলি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ এরপরে ডিডব্লিউ সমান জানি ফ্রি ডিবি আর ডিইউটা আমরা বের করলাম কোত্থেকে আমরা আগে থেকে একটা প্রমাণ করছিলাম ডিইউ সমান সিবিডিটি সেটা আমরা এখানে বসালাম আর স্থির চাপে আমাদের কি বলতে পারি আমরা জানি সিপি সমান ডিকিউ বাই এম ডিটি সেখান থেকে ডিকিউ বের করে আমরা এখানে বসাইলাম এরপর এই ফ্রি ডিবিটার তাপমাত্রার সাথে রিলেশন করার জন্য আমি এই যে ফিভি ইকুয়ালস টু আরটিকে তাপমাত্রার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম সেখান থেকে আমি ফিডিবি এর মান আরডিটি পেলাম ওই ফিডিবি এর জায়গায় আমি আরডিটি বসাই দিলে ডিটি চলে যাবে এখান থেকে সিপি ইকুয়ালস টু সিপি প্লাস আর দ্যাট মিনস সিপি মানে সিবি ইকুয়ালস টু আর আচ্ছা সাদিক বলতে স্বাধীনতার মাত্রা কনসেপ্টটা আরেকবার আমি তোমাকে সাজেস্ট করবো সাদিককে আমি ইউটিউবে আমার স্বাধীনতার মাত্রার উপর একটা ক্লাস আছে 1 ঘন্টার ওই ক্লাসটা একটু করে ফেলিও তাহলে স্বাধীনতার মাত্রার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর এমনি যদি ক্লাস না করে মুখস্থ রাখতেছো মাথায় রাখবা 1 পারমাণবিকের স্বাধীনতার মাত্রা 3 দ্বিপারমাণবিকের জন্য 5 3 বা বহুয়ের জন্য 6 এটা মুখস্থ রাখবা তাহলে হবে আরমান জাহাঙ্গীর তোমার প্রশ্নের উত্তরও দেখো মেয়ারের প্রকল্প দিচ্ছে কি দিয়ে মেয়ারের প্রকল্পটা দিচ্ছে সে অভ্যন্তরীণ শক্তি দিয়ে যে ডিইউ ইকুয়ালস টু এম সিবিডিটি উনার কথা হচ্ছে এই অভ্যন্তরীণ শক্তি কার উপর ডিপেন্ড করতেছে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন অন্য কিছুর উপর ডিপেন্ড করতেছে না উনি জাস্ট অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার রিলেশনটা দেখাইছে এবং আমরা গত লাস্ট যে দুইটা ক্লাস ওই দুইটা ক্লাস আমরা বারবার একটা কথাই বলছিলাম তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে এবং এই দুটোর মধ্যে আসলে রিলেশন আছে ওই কারণে এই রিলেশনটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে না এটাই বিজ্ঞানী মেয়ার প্রমাণ করে দিয়েছে মানে সবসময় যে করে না তা না আমাদের নর্মালি আমাদের গ্যাসের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু স্থির আয়তনে এটা কিন্তু কি স্থির আয়তনে সিবি ইউজ করছে মানে স্থির আয়তনে তাহলে আয়তন স্থির এবং এখানে আমাদের প্রেসারটাও কনস্ট্যান্ট রেখে তারপর করা হয় তাহলে আমাদের ডিইউ ইকুয়ালস টু আমাদের এমসিবি ডিটি মানে এক কথায় স্থির আয়তন রাখো আর না রাখো আমার মেইন কথা হচ্ছে এই ডিইউটা ডিপেন্ড করে ডিটি এর উপর এই তাপমাত্রা পরিবর্তন না করলে অভ্যন্তরীণ শক্তি কখনো পরিবর্তন হবে না আমার মেইন কথা হচ্ছে এটা অভ্যন্তরীণ শক্তি সবসময় ডিরেক্টলি ডিপেন্ড করে কার উপর তাপমাত্রা পরিবর্তনের উপর এই তাপমাত্রা যদি তুমি তাপ দিয়ে দাও তাহলে তাপের উপর প্রেসার দিয়ে দিলে প্রেসারের উপর আমার কথা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বাড়াইতে হলে কি করতে হবে তাপমাত্রা বাড়াইতে হবে এটা কমাইতে হলে তাপমাত্রা কমাইতে হবে এই তাপমাত্রা বাড়ানো কমানোর জন্য যদি তুমি অন্য কিছু করো সেটা তোমার ব্যাপার বাট কথা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ডিরেক্টলি কার সমানুপাতিক তাপমাত্রা সমানুপাতিক এটা তোমাকে মাথায় রাখতে হবে শাহরিয়ার হোসেন অভি একটা প্রশ্ন করলো U1 যদি U2 এর চেয়ে বড় হয় তুমি যে প্রশ্নটা করছো সেটা উল্টা করছো তোমার প্রশ্নটা হওয়া ছিল এরকম U1 যদি U2 এর চেয়ে ছোট হয় তাহলে তো অভ্যন্তরীণ শক্তি কমে হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি কমে তাহলে কৃতকাজ কেমনে ধনাত্মক হয় কৃতকাজ ধনাত্মক হয় তো আমি বলি নাই তুমি এটা কখন পাইছিলা খেয়াল আছে এটা আমাদের U1 এর তুলনায় U2 বড় তুমি তখনই পাইছো যখন সংকোচন আর সংকোচন মানে কৃতকাজ ঋণাত্মক এর মানে তোমার কথাটা ঠিক আছে যে আমাদের অভ্যন্তরীণ যদি কমে সেক্ষেত্রে আমার কৃতকাজটা ঋণাত্মকই ছিল কৃতকাজ অবশ্যই ঋণাত্মক ছিল কৃতকাজ ঋণাত্মক দিয়ে আমি এটা প্রমাণ করছিলাম কৃতকাজ ধনাত্মক দিয়ে এটা প্রমাণ করিনি জহিরুল ইসলাম রুদ্রতাপীয়ের জন্য অভ্যন্তরীণ এনার্জি দিয়ে কিভাবে কাজ হয় হ্যাঁ আমরা তো বলছিলাম রুদ্রতাপীয় প্রক্রিয়া আমার কি হয় আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ
তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কিন্তু এই dq = কি 0, তাহলে dq = 0 হলে এখান থেকে বলতে পারি dw - du। এর মানে তোমার যে কাজটা, এই কাজটা সম্পূর্ণটা আমার কি হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয়, অথবা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যেটা সেটা সম্পূর্ণটা কাজে কনভার্ট হয়। কারণ আমি এখানে তো তাপের কোনো পরিবর্তন করতেছি না, অর্থাৎ আমরা যে এটাকে দ্রুত করতেছি, এই দ্রুত করার কারণ কি, যাতে করে এটার কোনো পরিবর্তন না হয়। তো আমার টার্গেট ছিল এটাকে পরিবর্তন না করা, কোনো না কোনোভাবে আমি পরিবর্তন করব না। আর এটাকে পরিবর্তন না করলে তখন তো এটার উপর কোনো প্রভাব নাই, তখন এটার প্রভাব এটার উপর, এটার প্রভাব এটার উপর, সেই জিনিসটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আজকে রাখি, আজকে এতটুকুই, যে তোমাদের নেক্সট ক্লাস নেক্সট টাইমে হবে। আর আজকে আমাদের ম্যাথ ক্লাসটা কিন্তু আমাদের ওই বাস্তু সংখ্যার ফিনিশিং ক্লাস, আজকে আমরা ওই ক্লাসটা ডিজিটাল পদ্ধতিতে নিব। আমাদের 9টায় ম্যাথ ক্লাস, সবাই ম্যাথ ক্লাসে থাকবা। আর তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ করি। আর নেক্সট আর তোমাদের যে কাজটা একটা করতে হবে, যে যতটুকু পড়াইছি ততটুকু তোমরা তপন স্যারের বই থেকে পড়ে নিবা। আর কয়েকদিন পর আস্তে আস্তে সবাই